কে 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 ওখানে? FM রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর সাথে আছি রাস্তায়। শুরু হয়ে গেল ভূত FM, কারণ ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল নয়, রাত 11:59, আর আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তো ভূত FM এর এই টিম রয়েছি, সেই সাথে রয়েছে ভৌতিস্ট, এবং ভৌতিস্ট আজকে একদম অনেক আগে পৌঁছে গেছেন, খুব হাঁপাচ্ছেন। শাকিব ভাই একটু হ্যালো বলেন সবাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভূত FM। অলরাইট, আর সেই সাথে জানাচ্ছি যে আপনাদের রেগুলার যেরকম পাই আমরা, সেরকম অসংখ্য SMS আজকেও আপনাদের পেয়েছি। এটা ভূত FM শুরু হওয়ার আগে থেকেই, আজকে অনেক আগে থেকেই পাচ্ছি এরকম। আমাদেরকে SMS করেছেন লেলিন, এবং তিনি বলছেন যে ভাইয়া আপনি কেমন আছেন। আমি তিনি রাজশাহী মডেল কলেজ থেকে বলছেন, এবং একটা ঘটনা তিনি শেয়ার করতে চান আমাদের সাথে। আমি বলবো যে আপনি বরং একটা কাজ করুন, ভূত FM@radio-ফুর্তি.fm এ আপনার ঘটনাটা ছোট্ট করে লিখে পাঠান আমাদেরকে, মূল ঘটনাটা আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আর রাবু অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। আর এদিকে রাবু আমাদের রাজশাহী থেকে SMS করে বলছেন যে আমি ইমেল করেছি, বাট তোমরা কেন কোনোদিন সেই ইমেলটা পড়া হয়নি, সো তার ভালো লাগে না এই ব্যাপারটা। তো সরি যে অনেক ইমেলের মধ্যে কিছু ইমেল এরকম বাদ পড়ে যায়। আর রাহিদ লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আর কতটা SMS পাঠালে আমারটা পড়বেন, এই যে পড়ে ফেলেছি। আর জেরি লিখেছেন যে ভূত FM এর পুরনো এপিসোড গুলো কোনোদিন রিপিট করা যায় কিনা, আমি ট্রাই করব সেইটা অবশ্যই রিপিট করার জন্য, আমরা এখনো চিন্তা ভাবনা করছি সেটা নিয়ে। অলরাইট, আমাকে শর্মিতা SMS করে বলছেন, আমাকে যদি কেউ বলে যে আমার প্রিয় প্রোগ্রাম কি, বলবো ভূত FM। ভূত FM প্রতিদিন শুনতে ইচ্ছে করলেও পারি না, আর আমরাও পারি না প্রতিদিন শোনাতে ইচ্ছে করলেও, কারণ আমাদের অনেক অনেক গেস্ট দরকার, অনেক অনেক ভালো এক্সপেরিয়েন্স, আপনাদের এক্সপেরিয়েন্স গুলো দরকার, সেগুলো আমরা প্রতি সপ্তাহে সেইভাবে পাই না। বাট আপনারা যদি সত্যি একদম স্পন্টেনিয়াসলি আমাদের সাথে সেটা শেয়ার করেন এবং আমাদের সাথে আসতে আগ্রহী হন স্টুডিও পর্যন্ত, তো ডেফিনেটলি আমরা আরো এটা হয়তো বাড়াতে পারবো। এখন একদিন করছি, 2 দিন করতে পারবো, হয়তো 3 দিন করতে পারবো। আর সুইটি লিখেছেন ড্যামরা থেকে যে কেউ আচ্ছা, তোমরা কি জানো এই প্রোগ্রামের জন্য আমি 6 দিন অপেক্ষা করি, আমরাও 6 দিন অপেক্ষা করি আপনাদেরকে এই প্রোগ্রামটা উপহার দেওয়ার জন্য, সেটাও সত্যি। নিশি লিখেছেন যে ভূত FM শোনার জন্য পুরো উইক ওয়েট করি, আমরাও ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো উইক ওয়েট করি। এবং আকাশ লিখেছেন যে তিনি ভূত FM অনেক বেশি ভালোবাসেন, এবং এভরি ফ্রাইডে তিনি এটা ছাড়া তার খুব খারাপ লাগে। সো আমরাও খুব সারা উইকই ওয়েট করি, এবং শুক্রবার আসলে তো কথাই নেই যে কখনো আপনাদের সামনে আমরা আসবো। রুনা লিখেছেন যে ভূত FM আমার হাজবেন্ডের খুব ফেভারিট। আচ্ছা, আপনার তার পছন্দ না, এবং তিনি বলেন যদিও আমার হাজবেন্ড খুব ভয় পায়। ওকে, তার আপনি ভয়ও পান না, ভূত FM পছন্দও করেন না, এরকম একটা ব্যাপার। রাইট, ওকে। পুরোনো দিন আছে না, ওনার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। ওকে, আর থ্যাংক ইউ। আমাদের আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, আমাদের মাসুম ভাই, তিনি আমাদের একটু আগে জানালেন যে আচ্ছা, রেকর্ড করে আপনারা কিন্তু সারা উইকই এই প্রোগ্রামটা শুনতে পারেন। এটা একটা ভালো আইডিয়া। সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের কাছে একটা ঘটনা আছে, এবং সাকিব ভাই ঘটনাটা আমি কোনো ব্যাখ্যা পাইনি, আমি ঠিক ও যেভাবে লিখেছে বেশ ভালোভাবে লিখেছে, আমি সেভাবে পড়ে যাচ্ছি। হ্যাঁ, চলো। তিনি লিখেছেন যে আমার নাম জাহিদ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এবার HSC পরীক্ষার্থী। আমি ভূত FM এর একজন রেগুলার লিসনার। আমি ঢাকার মিরপুরে থাকি। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা এখন পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। অনেক ইচ্ছে ছিল রাসেল ভাই আপনাদের সামনে এসে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, বাট এটা এখন কোয়াইট ইম্পসিবল। আমার SSC টেস্ট এক্সামের সময় আচ্ছা, এবার সেই ঘটনাটা শুরু করেছেন তারপরে তিনি। সেটা হচ্ছে যে আমার SSC টেস্ট এক্সামের সময় আমার দাদু প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। আমার প্যারেন্টস এন্ড আমার সিস্টার খবর পেয়ে গ্রামের বাড়িতে চলে যায়, কিন্তু পরের দিন টেস্ট এক্সাম থাকায় আমি যেতে পারিনি। বাড়িতে আমি একা ছিলাম। এক্সাম থাকায় আমি এক রাতটা 1টা পর্যন্ত পড়ি, দেন আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ প্রচন্ড সাউন্ডে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কে জানি রান্নাঘরের জিনিসগুলো একটা একটা করে ফেলে দিচ্ছে। ভাবলাম বাড়িতে চোর প্রণত। দৌড়ে গেলাম রান্নাঘরে, দেখলাম সবকিছুই ঠিকঠাক,
কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছি, অথবা বাইরে আওয়াজ হয়েছিল। ঘড়ির দেখলাম রাত তখন 2:30। আমি তখন টয়লেটে গেলাম আর ভাবতে থাকলাম যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। টয়লেট থেকে বের হলেই সামনে পড়ে আমার পড়ার রুমটা। টয়লেট থেকে বের হয়েই কেমন যেন গোলাপ জল আর আতরের মতো গন্ধ নাকে আসতে লাগলো। আমার পড়ার রুমের লাইট তখন অফ ছিল। টয়লেটের লাইটের অল্প অল্প আলোয় আমি পরিষ্কার দেখতে পেলাম একটা জায়নামাজের ওপর সাদা একটা পাঞ্জাবি পরে কে যেন বসে আছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে এই লোকটা কে? আমি কি ভুল দেখছি নাকি? ভয় পেয়ে ফ্রিজ হয়ে গেলাম। হঠাৎ আমি ক্লিয়ারলি দেখতে পেলাম একটা কফিনের মধ্যে সাদা কাপড় দিয়ে একটা লাশ পেঁচানো রয়েছে। তার সামনেই আগরবাতি জ্বলছে আর 3টা মহিলা সাদা কাপড় পরে মুখ ঢেকে শুধুই কেঁদে যাচ্ছে। সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা বসে রয়েছে। চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি বুঝতে পারলাম আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ এই পাঞ্জাবি পরা লোকটা আমার দিকে ফিরে তাকালো, কি এক ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে। এটা দেখতে আমার বুঝতে আর বাকি রইল না যে যাকে আমি দেখছি সেই লোকটা হচ্ছে আমার দাদুর বন্ধু, যে এই বাড়িতে এই বাসায় আগে প্রায়ই বেড়াতে আসতো। সঙ্গে সঙ্গে প্রচন্ড এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন দেখলাম আমার পাশে বসে রয়েছে আমার পাশের বাসার আঙ্কেল এবং আন্টি। আমি ভয় পেয়েছি কিনা তা জিজ্ঞেস করলো। আমি জিজ্ঞেস করলাম তারা আমাকে কোথায় পেয়েছে। তারা বলল রাতে আমার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা দরজা ভেঙে রুমে প্রবেশ করে আমাকে টয়লেটের গেটের সামনে পায় এবং তারা আমাকে জানালো আমার দাদু মারা গেছেন। আর কথাটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে আমার দাদুর বাড়িতে চলে গেলাম। কিছুদিন পর আব্বুকে জিজ্ঞেস করলাম দাদা কয়টার সময় মারা যায়, এন্ড দাদা মারা যাওয়ার সময় দাদার রুমে কে কে ছিল। আব্বু জানালো দাদুর মৃত্যুর সময়টা ছিল 2:30, আর তখন দাদার সেই বন্ধুটি, আমার মা আর 2টি আন্টি ছিল সেই রুমে, যা কিনা পুরোপুরি ভাবে আমার দেখা সেই দৃশ্যের সাথে মিলে যায়। আজও এই ঘটনার ব্যাখ্যা পাইনি এবং সেটাই তিনি লিখেছেন যে এখনো, এবং তিনি বলছেন যে কিভাবে এই দুটো ঘটনা একসাথে মিলে গেল। এবং আমাকে আম্মু বলল যে মারা যাবার পূর্বে দাদু বারবার চেয়েছিল। এখনো রাতের বেলা সেই দৃশ্যগুলো আমাকে নাড়া দেয়। এবং তিনি বলেছেন যে পরীক্ষার কারণে তিনি আজকে এখানে আসতে পারেননি, বাট তিনি এই ঘটনাটা এইভাবে লিখে পাঠিয়েছেন। ভেরি ইন্টারেস্টিং যে আমি ভেরি সরি জন্য দাদা মারা গেছেন। এগুলো খুবই আনইউজুয়াল, মানে রাতের বেলা ওয়াইড উইক কি ঘুমিয়েছিল নাকি উনি পড়াশোনা করতে করতে এই ব্যাপারটা ঘটেছে। সো জেগে থাকা অবস্থায় এরকম হঠাৎ করে এরকম জিনিসপত্র দেখা বেশ আনইউজুয়াল, খুবই আনইউজুয়াল হয় না। আর জিনিসটা আমি বুঝছি না, মানে এখানে মানে অবভিয়াসলি ওর যে এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে মানে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, জিনিসপত্র ফেলে দিচ্ছে। সো জিনিসটা ওকে ভয় দেখানোর জন্যই করানো হচ্ছিল। আচ্ছা, কিন্তু আপনজন আবার পরে বলছে যে আপনজন, এখন সেটাই হতে পারে যে যেটা আমরা বলি দুষ্টু জিন, এরকম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিল আর কি। আই হোপ ওনার পরীক্ষা ভালো হয়েছে করে আশা করা যায়। ওকে, আমরা একটা ফোন কল নেই না, ফোনেও একজন ওয়েট করছেন আমাদের জন্য, আমরা দেখি তার ফোন কল নিব। ইন দ্য মিন টাইম আমরা একটা পরিচয় করে দিতে চাই সেই সাথে যে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আরো 2জন অতিথি আছেন, সেই অতিথিরাও, এবং আপনাদের সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা আমাদেরকে SMS করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বার। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান তারা যেটা করবেন bhutfm@radiofurti.fm, BHOOTFM bhutfm@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেইল করতে পারেন। আর এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন আরো একজন, তার সাথে সরাসরি চলে যাচ্ছি কলে। হ্যালো, আমার জীবনে 2005 সালে ঘটেছিল। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফাইনালি আপনি যে ঘটনাটা বলবেন তার আগে আপনার নামটা বলেন অন্তত। কি নাম আপনার? আপনার নামটা বলেন। জি, আমার নাম জনি, মোহাম্মদ ওমর ফারুক জনি। ওকে, এবার আপনার ঘটনাটা বলেন। এই ঘটনাটা ঘটেছিল 2005 সালে। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
এলাকায় চাকরি করতেন। আচ্ছা। তো 2005 সালে আমার জন্মদিনে আমার বাসায় জন্মদিনের পার্টি আয়োজন করেছিলাম। সেখানে মানে সেখানে আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম। তো আমার সবথেকে বেস্ট একজন ফ্রেন্ডের নাম ছিল তুহিন। আচ্ছা। তো তুহিনকে আমি জন্মদিনের কার্ড দিয়েছিলাম। তো পার্টির সময় সব ফ্রেন্ডরা যথারীতি উপস্থিত। তো তুহিনকে দেখলাম সে এক কোনায় মানে মনমরা হয়ে বসে আছে আর কি। আচ্ছা। তো সে খুব হাসি খুশি স্বভাবের ছেলে ছিল। তো তাকে আমরা এইভাবে দেখতে পেয়ে খুব অবাক হয়েছিলাম, কিন্তু তাকে কোনো কথা জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিচ্ছিল না। আচ্ছা। এবং কোনো প্রশ্ন জিজ্ঞেস করার 2-3 বারের মাথায় সে উত্তর দিচ্ছিল। একবার মানে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিচ্ছিল না। আচ্ছা। এবং সে কোনো কিছু খাচ্ছিল না, একদম চুপচাপ, কারোর সাথে কোনো কথা নেই। তো আমি তাকে পরে জিজ্ঞেস করলাম, তোমার কি কিছু হয়েছে নাকি, মন খারাপ? তো সে কোনো কথাই বলে না। তো আমি তখন চলে আসলাম পার্টিতেই, আবার ফিরে আসলাম আমার ফ্রেন্ডদের মাঝে। সে যথারীতি এক কোনায় বসেছিল। তো কিছুক্ষণ পর আমরা যখন সবাই খাওয়া দাওয়া শুরু করতে যাবো, তখন সে হঠাৎ আমাকে এসে বললো যে আমার বাইরে থেকে একটা ফোন আসছে, আমাকে একটু বাইরে যেতে হবে। তো আমি বললাম যে দেখ, তুই আমার পার্টিতে আসলি, তার সাথে কোনো কথা বললি না, মন খারাপ করে বসে থাকলি, এখন চলে যাবি, কিছুক্ষণ ওয়েট কর, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে বাইরে যাই। তো সে বললো না, আমার খুব জরুরি একটা কল আসছে, আমি 15 মিনিট পর চলে আসবো। তো আমি তখন তাকে বললাম ঠিক আছে। তো যখন খাওয়া দাওয়া শুরু হলো, তো তখন আমি তাকে বলছিলাম তার ফোনটা বন্ধ। তার ফোনে ট্রাই করার পর তার ফোনটা বন্ধ। তো তখন আমি তার বাসায় ফোন দিলাম। তো বাসায় ফোন দেওয়ার পর সে কোনো কথা বলে না। তো পরে তাকে কান্নায় দেখে পড়লো, বললো যে আজ ভাইয়া তো আজ সকালে রাতে মারা গেছে। তো এই কথা শোনার পর মানে আমি তো সাথে সাথে পার্টিতে চেষ্টা করে তাড়াতাড়ি বাসায় বাসায় রওনা দিলাম আমার কয়েকজন ফ্রেন্ডদেরকে নিয়ে। তার বাসা ছিল বেশ দূরে, আশুলিয়া এলাকায়। আমাদের বাসা থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। তো সেখানে যাওয়ার পর দেখলাম যে মানে সারা বাড়িতে মানে কান্নার রোল। মানে আমরা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তার ডেড বডিটা মানে আনা হয়েছিল। তো মানে কাউকে জিজ্ঞেস করে জানবো কি হয়েছে সেই উপায়টাও ছিল না। মানে সবাই কান্নাকাটিতে ব্যস্ত। ওকে, বুঝতে পেরেছি আপনার ঘটনাটা। আমি অনেক ধন্যবাদ আপনাকে, এবং এতক্ষণ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তুহিন নামে একজন বন্ধুকে তিনি দাওয়াত দিয়েছিলেন, এবং যারা টেলিফোনের কারণে বা যান্ত্রিক কারণে যারা অনেকে হয়তো বুঝতে পারেননি, তাদের জন্য বলছি যে তুহিনকে দাওয়াত দিয়েছিলেন, এবং তুহিন সেই পার্টিতে সে কোনোই কথা বলছিল না। একটা মুহূর্তে সে দেখা গেল যে সে কোনো কিছু খাচ্ছেও না। পরবর্তীতে তুহিন সেই পার্টি থেকে চলে যায় হঠাৎ করে কাউকে কিছু না বলে, এবং যথারীতি এই বন্ধুটি তুহিনকে ফোন দেয়, এবং তুহিনের মোবাইল অফ পেয়ে তার বাসার লোকজনের সাথে কথা বলতে চায়, এবং সেই মুহূর্তে দেখা যায় যে তার বাসার লোকজন জানায় যে তুহিন মারা গিয়েছে। অর্থাৎ যে ফ্রেন্ডটি এসেছিল, মানে যখন জন্মদিন ছিল তার অনেক আগে, সেদিন সকালেই তুহিন মারা গিয়েছিল। এই ছিল ঘটনাটি। সো আপনার এরকম অনেক অসংখ্য ঘটনা নিশ্চয়ই আছে। সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে শাউট লিখে স্পেস দিয়ে, আপনার নাম লিখে স্পেস দিয়ে, আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অ্যান্ড আমরা কি গেস্টের কাছে যাবো এখন? ওকে, 2 জন গেস্ট রয়েছেন আমাদের। তার মধ্যে একজন গেস্ট যার বেশ একটা ইন্টারেস্টিং পরিচয় রয়েছে। আচ্ছা, আপনার নামটা বলুন এবং আপনি কি করেন, বা আপনার পরিচয়টা আপনি বলুন। হাই, আমি সৈকত, এন্ড আমি একজন কোরআনে হাফেজ, আর পাশাপাশি এখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছি। তো আমার লাইফের যে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করছি। তো আমি যখন নাকি হাফিজিতে পড়াকালে মানে একটা প্রতিষ্ঠানে পড়তাম। আচ্ছা। তো সেখানে পড়ার সময়, তো আমাদের সেখানে পড়ার সময় ঘটনা এটা, একদিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, এন্ড ঘুমানোর সময় আমি দেখছিলাম যে আমার স্বপ্নের মধ্যে কয়েকটি কঙ্কাল আমাকে ধাওয়া করছে। আচ্ছা আচ্ছা। তো একটা সময় দেখা গেল যে আমি দৌড়াচ্ছি, তো একটা সময় একটা কঙ্কাল আমাকে আমার বাম হাতে
বাহুর মধ্যে আমাকে ধরে ফেলে, মানে সেই কবজির ঠিক একটু ওপরে, হ্যাঁ, কবজির ওপরে আপনাকে ধরে ফেললো। জি, অলরাইট, তারপরে? তো যাই হোক, তো সেদিন সেই মানে স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল। স্বাভাবিক। এন্ড পরের দিন যখন এই সকালবেলা আমি উঠি, তখন আর কি আমার বাম হাতে সবচেয়ে মানে আমার লাইফের যেটা সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনা, সেটা হচ্ছে আমার বাম হাতে সেই 5টি আঙ্গুল, যেখানে কঙ্কালটা ঠিক রাতে ধরছিল আমাকে, সেইখানে একদম পুরো ক্লিয়ার মানে 5টা আঙ্গুলের ছাপ বসেছিল। এই ছাপটা কি একদম নরমাল হাতের মতন ছাপ ছিল নাকি কঙ্কালের হাতের ছাপ? না না, ডেফিনেটলি না, কজ কঙ্কালের হাতের মতন একদম লম্বা লম্বা, এবং মাঝখানে আপনার যে খাঁজ কাটা থাকে আর কি একটা মানুষ মানে আঙ্গুলের যে হ্যাঁ হ্যাঁ, একদম সেগুলি পর্যন্ত একদম ক্লিয়ার এখানে ছিল আমার। আচ্ছা। তো এর পরবর্তীতে আমি আর কি খুব ভয় পেয়ে যাই। তো আমি আমাদের ওইখানে যে প্রতিষ্ঠানে ওইখানে টিচারকে আমি বলি ব্যাপারটা, তো উনি আমাকে তারপর বাসায় পাঠায় দেয় আর কি। তো বাসায় পাঠায় দেওয়ার পরে আর কি যখন নাকি আমি ব্যাক করি আবার বাসা থেকে কিছুদিন পর, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আমার টিচারকে যে ব্যাপারটা আসলে কি হয়েছিল। পরে বলছে যে আসলে এটা বলার মতন কিছু না, তো তোমাকে আর কি একটা খারাপ জিন যেটা বলে আর কি, দুষ্ট জিন তোমার উপর কি নজর দিছিল আর কি, যেটাকে আসর বলে আর কি। তো সেই কারণে ব্যাপারটা এরকম হয়েছিল। সো তুমি মানে তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি এখানে থাকতা তাহলে তোমার আরো কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল আর কি। আচ্ছা, আপনি তো দীর্ঘ সময় আপনি বললেন যে আপনি কোরআন শিক্ষা করেছেন এবং আপনি হাফেজ, আপনি বলেন এগুলো। তো এমনিতে সাধারণত এই ধরনের ভয় পাওয়ার মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করে কি করবো, হঠাৎ করে কিছু দেখে ফেললে কি করব, কি করতে হয় আসলে মনে হয় আপনার? অ্যাকচুয়ালি এটার সবচেয়ে মানে কোরআনের মধ্যে যেটা একটা ব্যাপার আছে যে এইরকম ভয়টা অথবা জিন টিনের ব্যাপারে আপনার আয়াতুল কুরসি একটা কোরআনে একটা আয়াত আছে, তো একটা নির্দিষ্ট একটা এইটাকে সবচেয়ে বেশি কাজে দেয় আর কি এই ক্ষেত্রে কাজে দেয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, সো আমরা আপনার কাছ থেকে তো আরো ঘটনা জানবো, অনেক ঘটনা আছে আপনার, সেগুলো শুনবোই। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার একটা ঘটনা আমরা এই মাঝখানে একটু শুনে আসি। ওকে, তো কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি আকিব, ঢাকা পলিটেকনিকের সিভিল এই ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার ছাত্র। ওকে, সো আপনি আপনার বাসাটা কোথায় এটা বলেন? আমি শাহজাহানপুর কলোনিতে থাকি। ওকে, আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল তার আগে তো আপনি আমাদের ইমেইল করেছিলেন, সেটা ইমেইলের মাধ্যমে আপনাকে আজকে ডাকা হয়েছে এখানে। কি ঘটনা ঘটেছিল সেখানে? মূলত ঘটনাটা 5 থেকে 6 বছর আগের কথা। তো তখন শীতের সময় ছিলাম, আর তখন প্রতিবারের মধ্যে আমাদের বাসার সামনে ব্যাডমিন্টনের কোর্ট করা হয়। সো একদিন সকালে দেখলাম যে আমাদের ব্যাডমিন্টনের কোর্ট থেকে 30 or 35 মিটার দূরে অনেক লোক ভিড় করলাম, জমা করলাম। তো আমি একটু ইন্টারেস্ট ফিল করলাম, ভাবলাম যাই দেখে আসি কি হয়েছে। তো যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম, যেখানে একটা বাচ্চা ছেলের ডেড বডি পাওয়া যায়। ওকে, ডেড বডিটা মূলত কার ওটা কেউ জানে না, কোনো দাবিদার পাওয়া যায় না। পরবর্তীতে আমি ডেড বডি সম্পর্কে কোনো কিছু জানি না, জাস্ট এতটুকু হয়েছিলাম। আচ্ছা, এটা ছিল 5 থেকে 6 বছর আগের ঘটনা। ওকে, আমার মনে হয় ওখান থেকে ঘটনা শুরু। এবার একটু ক্লোজ করি, এটা হচ্ছে 2 থেকে 3 বছর আগের কথা। আচ্ছা, তখনও শীতের সময় ছিল, আর অ্যাজ অলওয়েজ আমাদের বাসার সামনে বড় ভাইরা ব্যাডমিন্টন কোর্ট করবে। ওকে, সো কোর্ট করার জন্য তারা প্ল্যান করলো, আর প্ল্যান অনুযায়ী কাজ হলো। প্রতিদিন শীতের সকালবেলায় তারা কাজ করার জন্য যে দা, কোদাল, যেসব ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সবকিছু নিয়ে মাঠে নামলো। আচ্ছা, তাদের কাজ ছিল প্রায় মাগরিবের আজান পর্যন্ত। তো আজানের শেষে তাদের কাজ প্রায় শেষ হয়ে যায়। আচ্ছা, তাদের কাজ শেষে তারা করলো যে ইনস্ট্রুমেন্ট গুলি ছিল ওগুলো মাঠের পাশে রেখে তারা ওই রাতে খেলা শুরু করে। তারা চায় না যে একটু লেট করুক, রাতের প্রথম খেলা সব উত্তেজিত ছিল। দে স্টার্ট দেয়ার গেম। তো ভালো কথা, খুব প্রথমত ভালোভাবে খেলা চলছে। খেলার মাঝে দিয়ে হঠাৎ একটা ছোটখাটো বেশি না ঝগড়া বাঁধেন। ঝগড়াটা এত বড় হয় যে তারা শেষমেশ মারামারি করে, আর ওইখানে অবগত একজন লোকের মৃত্যু ঘটে, একটা বড় ভাইয়ের মৃত্যু ঘটে, মানে একটা দুর্ঘটনা। জি জি জি, মারামারিতে একটা দুর্ঘটনা ঘটে। তো যে বড় ভাই মারা যায় তাকে আমি খুব ভালোভাবে চিনি, আমাদের কলোনির এক বড় ভাইয়া, আর আমি খুব রেসপেক্ট করি তাকে। সো আমি ভাবলাম হইতে পারে, আর আমার বিষয়টা ইগনোর করা উচিত, আমি বিষয়টা ইগনোর করলাম। বাট ওই ঘটনার পর আমাদের কলোনিতে আমাদের ওই মাঠে আর বড় ভাইরা খেলতে দেয় নাই, যে ওই মাঠে তোরা ব্যাডমিন্টন খেলবি না, খেললে কোনো না কোনো একটা সমস্যা হয় প্রতিবারে। সো আমরাও ভাবলাম যে বড় ভাইরা মানা করছে, খেলা উচিত না। 2 থেকে 3 বছর গেল, তো লাস্ট 2010 ইয়ারের কথা। তখন কোরবানিদের 2 থেকে 3 সপ্তাহ আগে আমি ভাবলাম যে আমাদের আবার নতুন উদ্যমে খেলা উচিত। তো আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে ওকে ফাইন, আমরা খেলবো, আমরা কোর্ট করবো। তো কোর্ট করার পর বড় ভাইরা না করলো যে তোরা খেলিস না, এখানে সমস্যা হবে।
তো আমরা বড় ভাইকে বিলিভ করালাম যে ভাইয়া সমস্যা হবে না, জাস্ট বিলিভ আস। সো পারমিশন পাইলাম, খেলা শুরু করলাম। খেলার প্রথম বার তেমন বেশি কোনো কিছু প্রভাব হয়নি, বাট 2 থেকে 3 দিন পরে যখন খেলা শেষে লাইট গোসে বাসায় নিয়ে যাব, তখন মনে হতো যে ঠিক ওই জায়গাটাতে যেখানে বাচ্চা শিশু লাশ পাওয়া যায় ওখানে কেউ দাঁড়ায় রয়েছেন। someone was there like shadow, বাট আমি তার ছায়া বুঝতে পারতেছি, তার অবয় বুঝতে পারতেছি, অন্ধকারে তার ফেস বুঝতে পারতেছি না। তাই বললাম কিছু না, আমার কল্পনা মাত্র, আমি ইগনোর করলাম বিষয়টা। এরকম 3 থেকে 4 রাত ঘটছে, আমি প্রতিবার ইগনোর করছি। কোরবানিতে আসলাম, আর প্রতিবারের মতো ওই কোরবানিতেও আমরা মাস্তি করলাম, ফান করলাম। আর কোরবানিতে রাত আমরা প্রায় রাত 12টা পর্যন্ত খেলছি। সো রাত 12টার পর খেলার পর লাইট যখন অফ করলাম, গোছানোর পর মনে পড়লাম আজ রাতে তো ভূতে ফেম আছে, আমি তো প্রায় অর্ধেক মিস করে ফেলছি। আমার তো শোনার কথা ছিল, তো মনে পড়ার সাথে সাথে আমি মোবাইল বের করলাম, রেডিও 4 তে টিউনিং করলাম। তখন ভূতে ফেম হচ্ছিলাম, তো আমি রেডিও শুনতে সবকিছু গোছায় বাসায় নিয়ে আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করে শুইলাম, আমার বেডে শুইলাম। লাইট অফ করলাম, অফ করার পরে কিছুক্ষণ পরে রেডিও 4 তে ভূতে ফেম শেষ হয়ে গেছিল। তো তারপর আমি যা শুনলাম যে আমাদের কোর্টে কেউ খেলছিল, সামওয়ান ওয়াজ প্লেইং, কেউ র্যাকেট দিয়ে ফেদারকে হিট করছে, ধরনের শব্দ হচ্ছে, কেউ মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছে, এই টাইপের শব্দ। তো আমি ভাবলাম এত রাতে কে খেলবেন, কার তো খেলার কথা না, এছাড়া তখন রাত 1টা থেকে 1:30 বাজে। আমি তাড়াতাড়ি আমার জানালা দিয়ে বাইরে তাকালাম, আবার আমাদের মাঠটা দেখা যায়। বাইরে তাকায় যা দেখলাম যে পুরোপুরি নির্জন ছিলাম, টোটালি পিন ড্রপ সাইলেন্ট ছিলাম, আর রাতটা এতটা নীরব ছিলাম যে ঘড়ির টিক টিক শব্দ হচ্ছে আমি তাও শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা হয়তো হতে পারে এরকম যে আপনি একটা ভূত এফএম শুনেছেন, তারপরে দেখেছেন, মানে এই ঘটনাটা এই জন্য ঘটতে পারে ধরে নিচ্ছি, কিন্তু ফাইনালি আপনার ওইখানে যে ঘটনাটা ঘটেছিল, যেটা হচ্ছে আপনি আমাদের ইমেইলে লিখেছিলেন যে আপনার খালার বাসায় সম্ভবত না, ফুপুর বাসায় ছিলেন, রাইট? তো ফুপুর বাসায় ছিলেন, ওই দিনের ঘটনাটা আমি একটু জানতে চাই, যে ওই দিন আপনি যে আচ্ছা তো চতুর্থ দিন সকালে আমি যা দেখলাম যে আমাদের মাঠের পাশে আমার এক ফ্রেন্ড বাপ্পি বসেছিলাম। তো আমি ভাবলাম কি হলো, এত সকাল সকাল বসে রয়েছে, আমি যা কথা বলি। তো বাপ্পিকে জিজ্ঞেস করলাম কি রে এত রাতে এত সকালে এখানে বসে রয়েছিস কেন? তো বাপ্পি বললো যে গত 3 রাত থেকে ঘুমোচ্ছে না, কজ আমি এই টাইপের শব্দ শুনছি। তো আমি বললাম ব্যাপার তো স্ট্রেঞ্জ, আমিও সেম শব্দ শুনতেছি। তো আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে রাতে আমরা জাগবো, দেখবো যে কি শব্দটা ফার্স্ট শুনে, আর যে শুনবে সে অন্যদেরকে কল করবে। ওকে, প্ল্যান করা হলো। তো তখন সকাল, বিকেল যখন হলো তখন আমার কথাটা মোটেও মনে ছিল না, যে আমি তো ভুলে গেছি আমার রাতের বেলা বাসায় থাকা লাগবে। আমি চলে গেছি আমার ফুফুর বাসায়, ঈদের ছুটিতে ঘুরতে গেলাম। ফুফুর বাসায় ছিলাম, রাতেও ছিলাম। ফুফু বললো যে থেকে যান, রাতের বাসায় গেছিলাম। তো আমি বললাম আমার ছুটি আছে, ঈদের ছুটি থেকে যাই। থেকে গেলাম, রাত 12টার দিকে হঠাৎ কল আসলো মোবাইলে। ফোনটা অন করে দেখলাম যে আমার আম্মু কল করছে। আমি ফোন রিসিভ করলাম। রিসিভ করার পর আম্মু বললাম যে তুই কই, তাড়াতাড়ি বাসায় একটু বড় ঝামেলা হয়েছে, এই বলে আম্মু কল কেটে দিছে। সো আমি ভাবলাম কি হলো, বাসায় যাওয়া উচিত। আমি আন্টিকে অত রাতে ডিস্টার্ব না করে বাসা থেকে বের হয়ে গেলাম। হাইটে আসতে আমাদের ওই বাসা থেকে হাইটে আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। সো আমি হাইটে আসতেছিলাম, আর আস্তে আস্তে যখন মানে আমাদের বাসার খুব কাছাকাছি, তখন আরেকটা কল আসলো মোবাইলে। রিসিভ করলাম, দেখলাম আমার সেম ফ্রেন্ড বাপ্পির কল। রিসিভ করার পর বাপ্পি বললো যে তুই কি ঘুমাই গেলি নাকি, জায়গা থাকিস, ঘুমাইস না? তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমিও জায়গা আছি, তুই ঘুমাইস না। এইবেলা কল কাটলাম। কল কাটে যেই আমি আমাদের বিল্ডিং এর সামনে পা দিলাম, আমাদের মাঠটা থেকে তখন আমি 5 থেকে 7 মিটার দূরে। আমি যা দেখলাম তা ছিল অনেকটা ওরকম যে আমাদের মাঠে 4জন খেলছিল, গেম খেলছিল। আর তাদের ফার্স্ট টিমের ফার্স্ট প্লেয়ার ছিল একটা বাচ্চা শিশু, 5 থেকে 6 বছর। ফার্স্ট টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল সে ছিল ঠিক ওই বড় ভাইটা যে ওই রাতে দুর্ঘটনায় মৃত্যু ঘটে। আর সেকেন্ড টিমের ফার্স্ট প্লেয়ার যে ছিল তা ছিল আমাদের কলোনির এক পরিচিত আঙ্কেল। তার সাথে আমি ওই দিন সকালবেলা কথা বলছি, সে খুব সুস্থ স্বাভাবিক। আর সেকেন্ড টিমের সেকেন্ড প্লেয়ার যে ছিল তা ছিল আমি। আচ্ছা, মানে আপনি নিজেই আমি নিজেকে দেখছি যে আমার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, তো আমি টোটালি শক হয়ে গেছিলাম, আমি জাস্ট তাকায় রয়েছি, কোনো কিছু বলতে পারছিলাম না। আর এক মুহূর্তে তারা সবাই আমার দিকে তাকাইলো, 4 জনই। আর তাকানোর পর দৃশ্যটা এতটা ভয়ানক ছিল যে আমি জাস্ট চিৎকার করছি, এতটুকু মনে আছে। আফটার দ্যাট আমার কোনো কিছু মনে নেই। যখন আমার চোখ খুললো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার রুমের বেডে শুয়ে রয়েছে, আর আমার ডান পাশে আম্মু বসে রয়েছে। তো চোখ খোলার পর আম্মু জিজ্ঞেস করলো যে কিরেম কেমন আছিস এখন? তো আমি বললাম হ্যাঁ আছি, মোটামুটি ভালো। সো এরপর আম্মু কোনো কিছু আস্ক করেনি, চলে গেছে। প্রায় 10 or 13 মিনিট পরে আমার বেডের পাশে আমার ফ্রেন্ড বাপ্পি আসলাম।
বাপ্পি আর আমি আমার রুমে একা ছিলাম। তো বাপ্পির সাথে আমি সবকিছু শেয়ার করলাম যে কি হলো ওই রাতে আমি কি দেখলাম। এই কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে ঢুকলাম। তো আম্মু খাবার নিয়ে ঢুকার পর আম্মু আসতে হলো যে ওই রাতে তুই এত রাতে বাসায় আসলি কেন, বাসায় আসার কি দরকার ছিল? তো আমি বললাম কেন তুমি না ফোন করলে, যে তুমি ফোন করে বলছিলে যে খুব তাড়াতাড়ি আসা দরকার, বাসায় সমস্যা হয়েছে। তো আমি বললাম আমি তো কোনো ফোন টোন করিনি। এই কথা শোনার পরে আমি আমার মোবাইলে ডায়াল নাম্বার রিসিপ্ট নাম্বার চেক করলাম। রিসিপ্ট নাম্বার চেক করে দেখেছি ওইখানে জাস্ট বাপ্পির কল আছে, রাত 10টার পর থেকে জাস্ট বাপ্পির কল আছে, আমার আম্মুর কোনো কল নেই। আর আমার ফোনটা লক করা, পাসওয়ার্ড দিয়ে লক করা, কারো এতটুকু সাবধানে যে আমার মোবাইলটা ওপেন করবে। আমি বুঝি না কি হয়েছে। তারপর আমি আর বাপ্পি অনেকক্ষণ ভাবলাম যে কি করা যায়, মায়ের কি হয়েছে। তো তারপর আমরা ভাবলাম ভাইবা যা কোনো কিছু বের করতে পারিনি, বাট যা ভাবলাম যে এই ব্যাপারে নিয়ে কারোর সাথে ডিসকাস করা উচিত হবে না, শুধু শুধু মানুষের মনে ভয় ঢোকানোর দরকার নেই। সো এই হচ্ছে ঘটনা। এবং আপনি আপনার এই ঘটনার শেষ যে ঘটনাটা সেটাতে এবার আমরা আসি, যে আপনি তো দেখলেন যে ওখানে আপনি আপনার নিজেকে দেখেছেন, সেই যেই ভাইয়াটা আপনার বলেন যে কলোনির মারা গিয়েছিল তাকে আপনি দেখেছেন, একটা ছোট বাচ্চাকে দেখেছেন, হয়তো সেই বাচ্চাটা যে বাচ্চাটা কয়েক বছর আগে মারা গেছে হতে পারে, আচ্ছা নাকি তাকেই দেখেছেন? আমি ওই বাচ্চাটার ফেস দেখিনি। ওকে, আপনি দেখতে পাননি, বাট আরেকজন ছিলেন আঙ্কেল। সেই আঙ্কেলের একটা মানে সেই আঙ্কেলটা ছিলেন সুস্থ স্বাভাবিক, জীবিত দুজন, জীবিত দুজনের মধ্যে আপনি একজন, ওই আঙ্কেল একজন। তারপরে আঙ্কেলের কি হলো? এই ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই ওই আঙ্কেলের মৃত্যু ঘটে, খুব স্বাভাবিক মৃত্যু ঘটে। শুনলাম যে রাত্রেবেলা ঘুমেছিল, তো হঠাৎ করে স্ট্রোক করেন আর এই মারা যান। স্বাভাবিকভাবে মানুষ যেভাবে মারা যায় ওইভাবে মারা গেছে। তো এর কোনো ব্যাখ্যা ছিল না, আর আমরা কারোর সাথে ডিসকাস করিনি। এবং আপনার স্পষ্ট মনে আছে আপনি ওই সপ্তাহে বা ওই সময় আপনি হচ্ছে আঙ্কেলকেই দেখেছিলেন, ওই আঙ্কেলকে যে আঙ্কেলকে মারা গেছেন। ওকে, তো আমরা শুনলাম এতক্ষণ দুইটা ঘটনা, এবং সে সাথে আমাদেরকে আমরা একটা ঘটনা আমি নিজেও পড়ে শুনিয়েছি। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, এবং সেই SMS গুলোর মধ্যে আমাকে স্বপ্নবাজ SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আমরা আচ্ছা তারা হচ্ছে লাশ কাটা ঘরের পাশে নাকি র্যাকেট খেলছেন এবং ভূত FM শুনছেন। আসতেছি পুরো শেষ করে। অনেক সাহসী মনে হচ্ছে। আচ্ছা, তালতলা সিলেট ভূত FM নিয়মিত শুনলেও এটি আমার প্রথম SMS। ওকে, থ্যাংক ইউ আপনার প্রথম SMS এর জন্য। প্রদীপ লিখেছেন যে আমার SMS যদিও পড়া হয় না তবুও লিখছি। ভয়েস লেগে যাওয়ার পর একটা মানুষের ফটো সব জায়গায় লাগানো, মানে আচ্ছা মিসিং রিপোর্ট দেখলাম। ওকে, আমি ভয়েস লেগ নিয়ে আজকে একটা ঘটনা যদি সময় পাই তাহলে শেয়ার করবো আপনাদের সাথে। পলাশ লিখেছেন ভাইয়া আমাকে ভূত FM শুনতে খুব আমার ভালো লাগে, মানে ভয় লাগে তারপরে ভালো লাগে, থ্যাংক ইউ। রোমান লিখেছেন ধানমন্ডি থেকে যে তিনি নাকি আমাদেরকে অনেক ট্রু স্টোরিজ আমাদের সাথে শেয়ার করতে পারেন, এন্ড সেটা হচ্ছে যে সেই ট্রু স্টোরিজ গুলো আমি যদি বলবো যদি আপনি শেয়ার করতেই চান তাহলে যেটা করতে হবে আপনাকে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে আপনি একটু বড় করে লিখতে পারেন, তবে তাতেও আমাদের হবে না, আপনি বরং আমাদের ইমেল করে দেন bhutfm@radiofurti.fm। এখানে আপনার ঘটনাটার মোটামুটি একটা ব্যাপারে যে মোটামুটি যে ব্যাপারটা মূল ব্যাপারটা সেটা আপনি আমাদেরকে ইচ্ছে করলে আপনি ইমেল করে দিতে পারেন, এবং সেই ইমেল অনুযায়ী অবশ্যই আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার সেই অনুযায়ী আমরা আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করব। সাকিব ভাই, এবার কি করা যায়? আমি জাস্ট ওই যে ঘটনাটা শুনলাম খুবই ইন্টারেস্টিং। আপনার নামটা কি আমি ভুলে গেছি? আকিব। আচ্ছা, আমি সাকিব। ভেরি নাইস। আপনার এই ঘটনা এর আগে বলেননি আপনার ফ্রেন্ড ছাড়া? আই থিঙ্ক আপনার যেটা করা উচিত যে ইমিডিয়েটলি আগামীকালকে উঠে একটা সদকা টটকা কিছু দিয়ে দেন। ইউ গট ইট? বিকজ আপনি দেখেছিলেন যে দুজন জীবিত দুজন মৃত। আচ্ছা, মাইকে কথা বলেন আপনি। অলরাইট, আপনি যেটা মানে সাকিব ভাই যেটা বলছেন ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। মানে ওই মিক্সড ব্যাডমিন্টন খেলার দরকার নেই, ডাবলস ব্যাডমিন্টন, তাই না? আমি ছেড়ে দিছি ব্যাডমিন্টন খেলা, ধরবো না। এখন ইউ গিভ একটা সদকা দিয়ে দিন, আর এই ঘটনাটা আপনার আমাকে বলেন, আপনার আমার সাথে শেয়ার করেন অবশ্যই, এবং জানিয়ে দেন আর কি, বাসায় জানিয়ে দেন ব্যাপারটা। আপনার ফোন কলের পরেই আপনি যে আমাকে ফোন করছেন তার ফোন কলের তারপরে আমাদের একটা গেস্ট তো আসলে অ্যানাউন্সই করেনি, এটা হচ্ছে এবং সেমি রেগুলার মেম্বার রেজা। রাইট, রেজা ভাই আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওভার। তোমার কাহিনীটা অ্যাকচুয়ালি খুব
আমার ইন্টারেস্টিং লাগছে। এবং সাকিব ভাই যে অ্যাডভাইসটা দিছে যে সৎকা দেয়ার, আমিও বলতাম, কাজ এরকম সিমিলার স্টোরি আমার সাথে হয়েছে, বাট আমারটা আর কি ওই রকম না। আমারটা যে ভাই তোমার নামটা সরি, আমারটা অ্যাকচুয়ালি সৈকতের সাথে অনেকটা মিলেছে, যে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখা। তো সৎকা দেয়া ভালো। আর তুমি রাত্রে ঘুমানোর আগে অবভিয়াসলি সূরা টুরা পড়ে তো ঘুমাও। আয়াতুল কুরসি যেটা ও বললো সবচেয়ে কাজে, এবং আমার কাছে ভাই একটা কাজের লেগেছে। আমি যেখানেই যাই, মানে যেখানে মনে হয় যে দুর্ঘটনা ঘটতে পারে, 4টা কুল সূরা আছে। একটা হচ্ছে সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস। এই 4টা যদি পড়ে যাও তাহলে আর কি, মানে এটা বলাই আছে যে এই 4টা তোমাকে যত সব খারাপ জিন আশেপাশে, শয়তান, খারাপ জিন, এগুলির থেকে তোমাকে প্রোটেক্ট করবে। আয়াতুল কুরসি পড়ার পর এই 4টা কুল যদি পড়ে যাও, তোমাকে কিছু করতে পারবে না আর কি। তো এটা আর কি মানে জানলেও আর কি ভালো, এই জন্য আর কি বললাম। তো ওকে, আমার যেটা মনে হয় যে দুটোই, একটা তো হচ্ছে এটা, এবং সেই সাথে আমার যেটা মনে হয় সদগর ব্যাপারটা কথাটা আমার মনে ছিল না, বাট এখন মনে হচ্ছে এটাই, এটা ওটা উচিত। আমি বলছি ওর আম্মাকে জানাতে, বিকজ এসব ব্যাপারে প্যারেন্টস ক্যান হেল্প। সেটাই আমার কাছে শুনে একটু সিরিয়াস মনে হচ্ছে। রাইট। তো আমরা কি ব্রেকে যাবো নাকি? খুব জরুরি দরকার, খুব জরুরি দরকার। ঘুম লাগছে। ওকে, 10তলা বেশ হবে। অলরাইট, আমরা তাহলে একটা ব্রেক নেই। ইন দ্য মিন টাইম আপনারা ব্রেকে একটু এটা শোনা যাবে, দ্য সিলভা নাকি জানি? হ্যাঁ, অবশ্যই সিলভা, অবশ্যই শোনা যাবে। ইন দ্য মিন টাইম আমরা একটা গান শুনবো, আর আমরা চাইবো যে আপনারা এর মাঝখানে SMS করুন, এবং বেশি বেশি করে আমরা ইমেল চাই। আসলে ব্যাপারটা হচ্ছে ইমেল আমরা এই কয়েকদিন চেক করছিলাম, অনেকেই ঠিক মানে কি বলবো, যে ঘটনাগুলো খুব ভয়ঙ্কর নয়, তারপরেও ভাবছেন হয়তো ভয়ঙ্কর, বা এরকম অনেক অনেক গল্প, অনেক ঘটনা আসছে। আবার আমি সেটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি যে আপনারা ঘটনাগুলো আমাদেরকে পাঠাচ্ছেন। একটু নিজেরা একটু নিশ্চিত হয়ে তারপরে পাঠাবেন, এবং অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই 3টা। আর যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা স্টুডিওতে এসে সারাক্ষণ সারাবেলা রেডিও ফুর্তি। দ্যাটস রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তিয়ার সাথে আছি রাসেল, এবং চলছে ভূত FM, এবং ভূত FM এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং যারা থাকবেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা অনেকক্ষণ আপনাদের সাথে রয়েছি। তামিম খুলনা থেকে লিখেছেন যে ভৌতিক, আচ্ছা 2টা জিনিস আছে, বেশ কিছু কোয়েশ্চেন আছে ভৌতিক টিমের কাছে, সেগুলো তো একটু পরে যাই, সেগুলো আমরা পড়ে মানে আমরা একদম পুরোপুরি ভৌতিষ্ঠের কাছ থেকে জানবো। তুরিন আমাদের SMS করেছেন স্বর্ণা SMS করার সময় বলেছেন যে আচ্ছা মিউজিকের কথা বলেছেন, যে স্টোরি বলার সময় মিউজিকটা এত হরর থাকে কেন? হার্ট অ্যাটাক হলে আপনারা কিন্তু দায়ী হবেন। ডেফিনেটলি হার্ট অ্যাটাক হবে না, এই বিষয়ে নিশ্চিত আমরা, বরং এটা এনজয় করার ট্রাই করেন। সাব্বির ময়মনসিং থেকে লিখেছেন লাইট অফ করে অন্ধকার রুমে একা একা শুয়ে তিনি ভূত FM শুনছেন, খুবই ভয় লাগছে, কিন্তু ভূত FM শোনা বন্ধ করতে পারছেন না তিনি কোনোভাবেই। অলরাইট, ইমরান লিখেছেন যে ভূত কোথায় থাকে। ওকে, আমরা আসলে ভূত ব্যাপারটা কোথায় থাকে আমি ঠিক জানি না, তবে ভূত বলে আসলে কিছু আছে কিনা আমি জানি যে আমরা যেসবের কথা বলছি সেগুলো কি ভূত নাকি অন্য কিছু, মানে আমি ঠিক শিওর না। তবে ব্যাপারটা হচ্ছে যে প্যারানর্মাল অনেক কিছু আমাদের সাথে সবসময় ঘটে, প্রতিনিয়তই ঘটছে। এছাড়াও আমাকে আরো SMS করেছেন অনেকেই, ভ্যাম্পায়ার SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন তানভীর লিখেছেন যে তানভীর আমাদেরকে SMS করেছেন সঞ্জীব
এবং সঞ্জীব দেব, তিনি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, সিলেট থেকে তিনি SMS করেছেন। আমাদের SMS করেছেন মাহমুদ শরীফ, সাইফ আমাদের SMS করেছেন, অনি, এছাড়াও অনন্যা SMS করেছেন, কামরুল SMS করেছেন, জিল্লু SMS করেছেন, এছাড়া আরো অনেকে SMS করেছেন। আমি সবার SMS আস্তে আস্তে পড়ছি, তবে তার আগে আমাদের যে গেস্ট রয়েছেন তার আরো একটা ঘটনা রয়েছে। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন? জি, সৈকত। সৈকত, সৈকত, আপনার সাথে আরো কিছু ঘটনা ঘটেছিল, মানে আপনার সাথে না, আপনার জানা আছে এরকম ঘটনা ঘটেছিল, তো আর কি কি হয়েছিল একটু বলবেন? অ্যাকচুয়ালি আমি তো আগেই বলছি যে আমি হাফিজি পড়ছি, বুঝতে পেরেছি, যেখানে আর কি যে প্রতিষ্ঠানটার মধ্যে পড়তাম, তো ওইটা আমাদের মানে দেখা এক চোখে আর কি যেটা হচ্ছে। তো একবার আমরা সবাই ঘুমিয়েছিলাম আর কি বিছানায়। তো একটা সময় যে আমার 2টা বেড পরে আমার একটা ফ্রেন্ড, তার খুব মানে বাথরুম চাপে আর কি, যেটা তো বাথরুম সে তার পাশের যে বেডে যে ছিল আমাদের আরেকটা ফ্রেন্ড, তো তাকে সে জাগায় আর কি, যে দোস্ত একটু চল, আমার তো একটু বাথরুম চাপছে। তো সে আর কি তার মানে ওই মানে 2 ফ্রেন্ড মিলে তখন আর কি বাথরুমে যায়। তখন এটা আপনার আনুমানিক 2:30টার দিকে মেবি। তো যাওয়ার ফল একটা সময় তো বলতেছে যে দোস্ত তুই তাড়াতাড়ি করিস, তো ঘুমে পাইছে, মানে ঘুমাইতে হবে। তো বলছে না ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো। তো বাথরুমে ঢুকার পরে অনেকক্ষণ হয়ে গেছে, তো কোনো সারা শব্দ নাই। তো বাইরে থেকে চিল্লাইতেছে কিরে আর কতক্ষণ দাঁড়া রয়েছে, তো অনেকক্ষণ হইলো। তো তারপরও দেখে আর কি কোনো সারা শব্দ নাই। তো একটা সময় বলতেছে দেখ তুই যদি এখন মানে কথা না বলিস বা না বের হইস, তাহলে কিন্তু আর কি আমি উপর দিক দিয়ে তাকাবো। আর আমাদের ওইখানে মানে প্রতিষ্ঠানটার বাথরুম গুলি ছিল আপনার একটা সিরিয়ালে অনেকগুলি বাথরুম ছিল, এবং উপর দিক দিয়ে আপনার খোলা ছিল। এটা সাধারণত স্কুল বা এরকম জায়গায় এরকমই থাকে, স্কুল কলেজে। আপনার যে দরজাগুলি যেহেতু কাঠের, তো ওইখানে পাড়া দিয়ে আপনার উপরে তাকানোর মতন একটা মানে একটা ব্যাপার ছিল আর কি। আচ্ছা, তো বলতেছে যে তুই তাড়াতাড়ি আর কি বের হন, তাই যে আমি উপর দিক দিয়ে তাকাইতেছি। তো এটা বলার পরে অনেকক্ষণ কেটে গেছে, ওর কোনো সারা শব্দ নাই। আচ্ছা, এন্ড ও একটা সময় ও সত্যি সত্যি আর কি ওইখানে পাড়া দিয়ে উপরে তাকায়। আর উপরে তাকানোর ফলে আর কি যেটা হয় আর কি, ও আর কি বিকট একটা চিৎকার দেয়। মানে যে বাইরে ছিল সে বিকট একটা চিৎকার দেয়, মানে ভেতরে এমন কিছু দেখেছে অস্বাভাবিক যেটা সে ঠিক আসলে মানে সহ্য করতে পারেনি, রাইট? তো এর ফলে সে আর কি চিৎকার দিয়ে আপনার অজ্ঞান হয়ে যায় সেখানে আর কি একদম। তার চিৎকার ফলে আমরা সবাই আর কি ওইখানে দৌড়ে আসি, আমাদের টিচার আমরা সবাই দৌড়ে চলে আসি। তো আইসা দেখি যে সে এরকম আর কি পড়ে রয়েছে আর কি। আচ্ছা, তো তারপরে তাকে আর কি ধরাধরি করে নিয়ে যাওয়া হয়। তো তার জ্ঞান ফিরে আপনার একদিন পরে, এই ঘটনার একদিন পরে তার জ্ঞান ফিরে, এর মধ্যে তার কোনো জ্ঞান ফিরে নেই। তো আপনার যেটা হয় যে আমরা কিন্তু জানি না যে আমাদের একটা ফ্রেন্ড এখনো মিস রয়েছে, মিসিং যেটা আর কি। আচ্ছা, মানে যে ভেতরে ছিল সে কিন্তু এখনো মিসিং আমাদের মধ্যে, সে এখনো আমরা কিন্তু জানি না ব্যাপারটা, খেয়াল করেনি কেউ। না। ওকে। তো আপনার ও যখন নাকি ও যখন উঠছে, আর মানে যখন আমার জ্ঞান ফিরছে, তখন আমরা ওকে জিজ্ঞেস করছি আর কি হয়েছে তোর, মানে যে ফ্রেন্ডটা বাইরে ছিল সে যখন জ্ঞান ফিরলো তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল তো। হ্যাঁ সেটাই। ওকে। তো পরে ও আবার চিৎকার করে বলতেছে যে মানে ওই ফ্রেন্ডটা কোথায় আর কি, নাম মানে যে ফ্রেন্ডটা ভেতরে ছিল আর কি, যেহেতু নাম বলছি না আমরা এই জন্য গন্ডগোলটা পাচ্ছে। আপনি বলেন যে বাইরে, আপনি বরং এইভাবে বলেন যে বাইরের ফ্রেন্ড আর ভেতরের ফ্রেন্ড। জি। ওকে। তো বাইরের ফ্রেন্ডটা আর কি চিৎকার করে বলতেছে যে ও তো এরকম এখানে রয়েছে। তো পরে আমরা সবাই দৌড়ায় আর কি, মানে টিচার সহকারে আমাদের বড় ভাই যারা ছিল তারা সবাই দৌড়ায় যাই। তো যে আর কি ওই বাথরুমটা ওইভাবে স্টিল ছিল যে আপনার মানে বন্ধ ছিল আর কি যেটা। তো ওইটা পরে ভাঙ্গা হয়। তো ভেঙে যেটা আর কি আমরা দেখি, সেটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। সেটা হচ্ছে আপনার আমাদের ওই ফ্রেন্ড, তার মাথা এবং মানে মাথা যেটা, সেটা আপনার যে বাথরুমের যে আপনার যেই মানে গোল যে ইয়াটা আর কি, বুঝতে পারতেছেন, ওইটার মধ্যে একদম অর্ধেক পর্যন্ত তার মানে উল্টো করে তার অর্ধেক বডি ওইটার মধ্যে একদম মানে ভিতরে ঢুকানো আর কি।
এন্ড পা দুটো একদম উল্টো করে মানে রয়েছে, এরকম একটা ব্যাপার আর কি, মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার, যেটা আর কি মানে কোনো কিছু বলার নেই আসলে। মানে ব্যাপারটা যদি এখানে থেমে যেত, আমি তো পুরো জিনিসটা জানি, এইরকম ঘটনা দেখা গেল যে ঘটতেই থাকলো এবং আপনাদের সবার চোখের সামনে, এবং এটা এটা এমন কেউ না যে কেউ কোনো মানুষের দ্বারা এটা হয়েছে, তাহলে তো বুঝতেই পারতেন, এবং আপনারা সবাই সেটা জানেন, এবং মানে আপনার কথাগুলো আমি বলছি আর কি, এবং আপনাদের সামনে একবার এই ঘটনাটা ঘটলো, সেটা কি বলবেন? একদম চোখের সামনে, নিজ চোখের সামনে যেটা, আর এটা মানে কোনো মানুষের পক্ষে এটা তো পসিবলই না, কোনোদিনই না এটা। ওকে, তো এটা মানে কিভাবে যে এটা মানে এক্সপ্লেনেশন আমরা দিব, এটা কি কোনো দেখা নাই আর কি যেটা। আচ্ছা, সেই ঘটনাটা হচ্ছিল কোন একটা পুকুরের মধ্যে, না? এরকম আরেকটা ঘটনা আছে যেটা ঘটছিল সেম প্রতিষ্ঠানেই, ওইটাও আমার দেখা, যেটা আর কি ওইটা ঘটছিল আপনার পুকুরের মধ্যে। আচ্ছা, তো ওইটার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা সেদিন সেম স্থানে, মানে ওরকম আশেপাশেই কোন একটা জায়গায় আর কি। আচ্ছা, তো আমরা ওদিন ছিল বৃহস্পতিবার আর কি, তো বৃহস্পতিবার আর কি আমরা সবাই আর কি গোসল করতেছিলাম, তখন দুপুর আর কি। দুপুরে আমাদেরকে যখন নাকি ছুটি দেয়, তখন আমরা মানে সবাই, ওইটা তো বিশাল বড় একটা পুকুর ছিল, তো মানে সবাই আর কি ঝাপঝুপ দেয় আর কি, মানে খুব মজা টজা করে আর কি, পুকুর সাঁতার টাতার কাটে। তো আমরা সবাই সাঁতার কাটতেছিলাম, তো আমাদের সাথে যে আমাদের একটা ফ্রেন্ড ছিল, তো সেও আর কি সাঁতার কাটতেছিল আর কি। তো একটা সময় সে, আমরা বলতেছি যে আসলে দেখি মানে কে কতক্ষণ ডুব দিয়ে মানে পানির নিচে আর কি থাকতে পারে আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো জাস্ট ফান। তো আমরা যখন নাকি মানে ওই ফ্রেন্ড বলতেছে হ্যাঁ আমি অনেকক্ষণ পারবো এরকম, তো সে একটা সময় পরে ডুব দেয়। তো ডুব দেওয়ার পরে অনেকক্ষণ কেটে যায়, বাট সে আর উঠতেছে না ওইখান থেকে, ওই স্থান থেকে। তো পরে আমরা বলতেছি কি ব্যাপার, ও তো মানে এতক্ষণ তো থাকার কথা না। তো পরে ও বলতেছে, মানে আমরা সাথে বলতেছে যে কি কোনো ঝামেলা টামেলা হইলো নাকি। পরে সাথে সাথে আমরা আর কি ওইখানে যারা যারা ছিল বড় ভাই, তাদেরকে বললাম যে ব্যাপারটা এরকম হয়েছে। তো বলার পরই আপনার মানে সবাই খোঁজাখুঁজি শুরু করলো। তো তারপরও মানে ওকে পাইতেছেন আর কি। তারপর আমরা টিচারদেরকে ব্যাপারটা জানাই, তো টিচাররা আরো বড় মানে আরো যারা ছিল তাদেরকে সবাইকে একদম ওইখানে আর কি খোঁজার জন্য আর কি লাগায় দেয় আর কি। তো তারপরও আপনার এটা আর কি পাওয়া যাচ্ছে না তাকে আর কি, ওই ফ্রেন্ডটাকে আর কি। আচ্ছা, একটা সময় আর কি টিচাররা বাধ্য হয় যে মানে আপনার ফায়ার সার্ভিসকে জানাইতে, এন্ড সেখান থেকে আপনার ডুবুরি আসে আর কি। তো ডুবুরি আসার পরে আপনার যেইখানে ও ডুব দিছে ওইখানে তাকে আর পাওয়া যাইতেছে না। তো ডুবুরির আশেপাশে যে পুকুরটা বিশাল বড় ছিল, তো আপনার ওইখানে আপনার ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি শুরু করে, এন্ড খোঁজাখুঁজির একটা পর্যায়ে তাকে একদম মধ্যে আপনার পাওয়া যায়, এবং সেই ব্যাপারটাও একদম আগেরটার মতনই সেম, যেটা হচ্ছে আপনার তার মাথা উল্টো আর পা দুটো উপরে, তাকে একদম অর্ধেক পর্যন্ত মাটির যেই পুকুরের তলদেশ সেটার মধ্যে একদম ডাবায় রাখা হয়। সো আপনি নিশ্চিত যে এই দুইটা মানে আমাদের চোখের সামনে ঘটনা, এবং এটা হচ্ছে যে মানে কোন প্যারানর্মাল ব্যাপার স্যাপার, তবে আপনি নিজেও বলছেন যে আপনি জিন বিশ্বাস করেন। শিওর, তো হতেই পারে এরকম, না? ওকে, পৃথিবীতে অনেক কিছুই ঘটে, এবং আমি জানি না এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা আছে কিনা। আসলেই খুবই অদ্ভুত ব্যাপার, কারণ চোখের সামনে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আসলে মেনে নেওয়াটাও অনেক কষ্টকর। যাই হোক, আমার কাছে আরো কিছু ঘটনা রয়েছে, আর আপনারা যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। ড্রাকুলা আমাকে লিখেছেন যে ভীষণ শীতের মাঝে নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি ভূত এফএম শুনছেন, এবং তার সঙ্গী তিনি শুনছেন। আমার মনে হয় অনেক সাহসী তিনি। মাটির মানুষ, রাতের আধারে শীতের মাঝে বসে আছেন তিনি একলা একলা ঘরে এবং শুনছেন রেডিও ফুর্তি এবং ভূত এফএম। থ্যাংক ইউ। মৌ লিখেছেন যে ভাইয়া আপনারা কেমন আছেন? ডেফিনেটলি আমরা সবাই ভালো আছি। ড্রাকুলা লিখেছেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ভূত অ্যান্ড ভৌতিস্ট। আমি যতদূর জানি, মানে অ্যাজ ফার আই নো, যে ভূত বলে কিছু আছে কিনা সেটা একেবারে পুরোপুরি মানে কি বলবো, সেটা প্রমাণ করার কিছু নেই বা সেটা নিয়ে কিছু নেই। তবে ভূত বা প্যারানর্মাল যে সমস্ত ব্যাপার স্যাপার, ভূত মানে যারা এই জিনিসটা ঘটায়, আর হচ্ছে ভৌতিস্ট মানে হচ্ছে যারা এই ঘটনাগুলো জানায়। এই দুটোই হচ্ছে পার্থক্য বেসিক্যালি বলা যেতে পারে। কি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ভূত অ্যান্ড ভৌতিস্ট?
ভূত অলৌকিক, ভূত ইস লৌকিক। বাবা, চমৎকার চমৎকার। আরো কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে তামিম খুলনা থেকে লিখেছেন যে ভৌতিস টিমকে আমরা কবে টিভিতে দেখতে পাবো, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আপনাদের কি কোনো অ্যাড আছে যেখানে ভিডিওগুলা পাওয়া যাবে? অ্যাড মানে হচ্ছে অ্যাড্রেস আর কি, আপনাদের কোনো অ্যাড্রেস আছে কিনা যেখানে ভিডিওগুলো পাওয়া যাবে? না, কোনো অ্যাড্রেসে ভিডিও পাওয়া যাবে না, একমাত্র ইউটিউবে ভৌতিস লিখলে আমাদের একটা ডেমো আছে, সেটা দেখতে পাবেন। আমাদের ভিডিওগুলো আমরা টিভি প্রোগ্রামে ইউজ করছি, ওটার পরে হয়তো ওগুলো কোথাও পাওয়া যাবে। ওকে। আর হচ্ছে টুকটুকি তিনি লিখেছেন যে 4টা সূরা, আচ্ছা 4টা কুলের নাম আরেকবার বলতে বলেছেন আমাদের রেজা ভাইকে আরেকবার। জি, 4টা কুলের নাম বলতে বলছেন আপনি, যে কুল বা সূরা। আচ্ছা, না বেসিক্যালি এটা আমি শুনেছিলাম ইয়াদের থেকে, আমার সিনিয়রদের থেকে, মুরব্বীদের থেকে। সে হলো 4টা কুল হচ্ছে আপনার সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস আর সূরা ফালাক। ওকে, সো এই হচ্ছে ঘটনা। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে আচ্ছা আরো অনেকেই আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা, ভৌতিস্টের ব্যাপারটা আমরা সবাই জানলাম, এখন কি আমরা কোনো ঘটনায় যাব? আই থিংক রেজা একটা ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আসছে। ওকে, তো রেজা ভাই প্লিজ। জি, অ্যাকচুয়ালি ঘটনাটা আমার ঠিক না, আমার একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে তাবিবা, সে ধানমন্ডিতে থাকে। তো স্টোরিটা জেনারেট করেছে এবার, যে গতকাল আমি চিন্তা করছি যে আমি ভূত এফএম এ আসবো, আমার কিছু বলার থাকবে না, রাসেল ভাই তখন কি ভাববে আমাকে নিয়ে। তো তখন আমার ফ্রেন্ড তাবিবা আর কি আমার সাথে ছিল, তো সে আমাকে বলতেছিল যে কি চিন্তা করো, আমি এরকম শোতে যাব, কি করা যায় কি। তো বলে আচ্ছা আমাকে নিয়ে বলবো। তো তার বাসা ধানমন্ডি 28 নম্বরে থাকে ও। আচ্ছা, তো তার বাসায় আর কি অ্যাপারেন্টলি তাদের বংশধর থেকেই জিন ইনভলভ ছিল, অ্যাজ ফার এজ আই নো। সে তুমি যদি শুনতে থাকো তাবিবা প্লিজ, মানে আমাকে পরে বললো যে ভুল করছি, তাতে আমি রাসেল ভাইকে জানাই দিব না। আচ্ছা, তো তাদের বাসায় কিছু উইয়ার্ড অ্যাক্টিভিটি ঘটে, যেমন সে আমাকে একটা ঘটনা গতকাল বলছিল যে তার বাসায় তার আম্মা আর কি টিভি সিরিয়াল দেখে রাত্রেবেলা 10টার দিকে। ওকে, তো তার বাসায় এরকম ছোট ভাই একা পড়াশোনা করতেছে, বাসায় রাত 9:30 বাজে। তো তার রুমটা মনে হয় একটু আলাদা ছিল মেইন ডোরের থেকে। তো সে পড়াশোনা করতে করতে শুনলো যে বাসায় আম্মা টাম্মারা আসছে, তো সে আর বের হয় নাই। এবং মানে কিছুক্ষণ পর সেই টিভি সিরিয়ালও শুনলো যে একজন টিভি সিরিয়াল দেখছে, সে সবই শুনছে এন্ড এভরিথিং। 12:30টার সময় তার আম্মা ফোন দিছে তাকে, তো সে রুমে তখন এরকম একটা কিছু ঘটনা, বা 12:30টার সময় সে আম্মার সাথে তার যোগাযোগ হয়েছে, তার আম্মার সাথে। তখন দেখলো যে তার বাসায় অ্যাকচুয়ালি কেউ ছিল না, 12:30টায় তারা সব তার আম্মারা বাসায় এসেছে। তো তখন সে আর কি একটু অবাক হয়ে আম্মাকে বলছে যে আম্মা তোমরা এতক্ষণ কই ছিলা, মাত্র এই। আমরা তো মাত্র বাসায় আসছি, আমরা তো বাইরে ছিলাম। সে কিছুতে এটা বিশ্বাস করছে না, সে বলছে তুমি কি আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো, এরকম কিছু। তো সবচেয়ে মজার বিষয়, তার আম্মা অবাক হয়েছে, নর্মালি তার ওই ভাইয়াটা সিরিয়াল টিরিয়াল দেখে না। যখন তার আম্মা সিরিয়াল দেখতে রাত্রেবেলা বসছে, তার ভাই সব বলে দিচ্ছে, এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, কাহিনীগুলি বলছে। তখন তার আম্মা বলল যে তুমি জানো কেমনে? আমি বলতেছি যে তোমরা বাসায় ছিলা, কিন্তু তোমরা বলছো তোমরা ছিলা না। এরকম আর কি ঘটনাটা, যে সে শুনেছে তার আম্মা বাসায় আছে সবকিছুই, কিন্তু পরে রাত 12:30টার দিকে তার আম্মার অ্যাকচুয়ালি বাসায় এসেছে, অথচ বাসা পুরা খালি ছিল। সে এতক্ষণ সবার সাথেই ছিল, বাট পরে যখন 12:30 তার আম্মা আসছে, তখন সে আর কি মিলাতে পারছে না অ্যাকচুয়ালি কাহিনীটা কি ঘটেছে। এবং আমি যখন এটা শুনেছি যে ওদের বংশধর, আমি অ্যাকচুয়ালি খুব ভয় পেয়েছি যে তাবিবা আমার পাশেই ছিল, যে তোমার বংশের সাথে কি আমাকে আবার ধরবে নাকি, সেরকম আর কি ব্যাপারটা। এবং এছাড়াও আর কি অনেক রকম, যে তাদের 4তলায় কেউ থাকে না, অথচ 4তলায় তার আওয়াজ শুনে যে মশলা বাটছে, মার্বেল খেলা হচ্ছে, লাফালাফি দৌড়াদৌড়ি, 4তলা আর কি তাদের অ্যাবান্ডন। তো আমি এই বিষয়টা জিবরান ভাইকে বলেছি, এন্ড আমরা প্ল্যান করছি একদিন আমি, জিবরান ভাই এন্ড সাকিব ভাই, ইফ ইজ অলওয়েজ দ্য ডিবাঙ্কার, যদি কোনো ব্যাখ্যা পায় আমরা যাবো ওই বাসায় আর কি ইনশাল্লাহ। এই ঘটনাগুলো জিবরান ভাই কি মনে হয় যে এই ঘটনাগুলো ঘটছে, মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে তো না? যথেষ্ট ইন্টারেস্টিং ঘটনাগুলো। এবং আপনি কি ভাবছেন, যে যাচ্ছেন কি আপনারা, বা এরকম চিন্তা ভাবনা করছেন মাথায়? ডেফিনেটলি, মানে অবভিয়াসলি সামথিং লুক ইনটু, বাট জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক আগেও শুনেছি যে অনেক বাসায় যে মার্বেল খেলাটা ইজ কোয়াইট আ কমন স্টোরি সব জায়গায়। মানে আই থিঙ্ক উই কেম অ্যাক্রস দিস বোধহয়
কত 6-7 জন কেস থেকে। আচ্ছা, না আমার কাছে এখন ওই যে মানে মাঝে মাঝে এরকম মনে হয় যখনই কোনো ঘটনা শুনি বা যা কিছু কমন থ্রেড থাকে না থাকে, এবং সাকিব ভাইয়ের কথাটা খুব বেশি মনে পড়ে যে একটা জিনিস যে ম্যাক্সিমাম জায়গায় যে দেখা যায় যে ভৌতিস্ট মশার কামড় খেয়ে চলে আসছে এই জিনিস। এটা আমাদের আই হ্যাভ দ্য বিগেস্ট প্রুফ, কারণ আমাকে পাঠানো হয় ভিতরে মশা কামড় খাওয়ার জন্য। আমাদের কাছে আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি একটু বলি। যে তখন একজন লিখেছেন যে তখন আমি অনেক ছোট, বয়স 7 কি 8, আমি রাতের বেলা যখন ঘুমাতে যেতাম প্রায় প্রতি রাতে যেটা করতো সেটা হচ্ছে যে তার মাঝে কেউ, তার মনে হয় যে তার রুমের মাঝে কেউ হাঁটছে এবং স্পষ্টভাবে শুনতে পেত সেই শব্দটা, খালি পায়ে হাঁটার শব্দ। মারাত্মক ভয় পেত সে, এবং সে বলছে যে সকালে আম্মুকে যখন বলতাম, আম্মু বলতো এইসব কিছু না, এভাবেই রাতগুলো কাটতে শুরু করে। একবার একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটলো, সেটা হচ্ছিল শীতের রাত এবং তার রুমে ফ্যান বন্ধ ছিল। রুমের ডিম লাইট 2-3 দিন ধরে ফিউজ হয়ে গিয়েছিল এবং চারপাশ ছিল একদম পুরোপুরি নিশ্চুপ, মানে একদম কোনো ধরনের কোনো সাউন্ড ছিল না। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তখন সে দেখে যে হঠাৎ করে মানে প্রচন্ড গরম লাগতে শুরু করে। এটা হচ্ছে শীতের দিনে গরম লাগতে শুরু করে, এমনকি তিনি বলছেন যে আমি মানে গরমে ঘেমে গেলাম পুরো, এরকম একটা অবস্থা হলো। এবং এরপরে যা দেখতে পেলেন তা হচ্ছে প্রথমে দেখে তিনি অবাক হলেন, দেখলেন যে রুমে কেউ একজন ঢুকলো, তার হাতে একটা মোমবাতি, এবং মোমবাতির আলোটাতে সে হচ্ছে আবছা দেখতে পেল লোকটিকে। এবং তিনি বলেন যে এর আগে সেই লোকটিকে সে কখনো দেখেনি। মোটা সোটা একজন লোক, এবং তার পরনে ছিল কেমন একটা রঙের কাপড়। এটা তিনি বলেছেন কালো না ছাইও না, মানে কেমন ময়লা টাইপের একটা কাপড়, এরকম ধরনের কাপড় পরা ছিল তার, এবং কাপড়ে কোনো শেপ ছিল না, সারা শরীরে কাপড়টা পেঁচানো ছিল। এবং সেটাই তিনি যেটা দেখেছেন আর কি। এরপর সেটা তিনি তার রুমের মাঝ বরাবর হাঁটতে শুরু করলো, বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়েও থাকলো এবং কিন্তু তাকে চিনতে পারলো না। এরপর ভয়ে তিনি বললেন যে আমি মুখে কম্বল দিয়ে দীর্ঘ সময় শুয়েছিলাম। প্রায় 15-20 মিনিট পর কম্বল সরিয়ে দেখলাম কেউ নেই। বাট প্রতিদিনের মতো এরকম মানে হাঁটার শব্দ হতে শুরু করলো। সকালে তিনি যেটা করেছিলেন সেদিন সেটা হচ্ছে তিনি বলেন যে আম্মুকে আমার পাশের মসজিদের বড় ইমামের কাছে তার আম্মু তাকে নিয়ে যায় এবং তিনি বলেন যে ভয়ের কিছু নেই, আপনাদের বাড়িতে খারাপ কিছু নেই, যারা আছেন তারা ভালো, তারা আমার পরিচিত, তারা সবসময় শেষ রাতের দিকে দরজার কড়া নেড়ে আমাকে ইবাদতের জন্য জাগিয়ে দেয়। এইটা হচ্ছে ঘটনা। এবং তিনি বলছেন যে আমি তাদের মানা করে দেবো যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। এরপর বেশ কিছুদিন তেমন কোনো ভয় পেতেন না তারা, এবং সেই সাউন্ডও বন্ধ হয়ে গিয়েছিল সত্যি সত্যি। তবে তার বেশ কিছু কয়েক বছর পরে যেটা হলো যে বাসার অন্যরা ভয় পেতে থাকে। যেমন তার আম্মু এবং তার আপু একবার গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখতে পেল যে বিছানার পাশে একটা ছোট বাচ্চা সে বসে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে। এবং ভালো করে দেখার পর লক্ষ্য করলো যে সে হেঁটে হেঁটে সেই রুম থেকে অন্য রুমে চলে যাচ্ছে। এরকম একটা ঘটনা দেখতে পেল। এরপরে দেখা গেল যে হঠাৎ করে তিনি বলেন যে আমি আর আমার ভাইয়া একদিন একই বিছানায় ঘুমাই, এবং একদিন এরকম হলো যে তার ভাইয়া হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং তার হাত কাঁপছে, এবং তিনিও তার হাত দেখতে পেলেন, এবং হাতে দেখতে পেলেন যে 2টা কামড়ের চিহ্ন, তার হাতে কামড়ের দাগ ছিল। ভাইয়া হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে হাতটা দেখলেন যে এরকম কামড়ের একটা দাগ। এবং এর কিছুদিন পরে এই ঘটনা তার আম্মুর সাথেও ঘটলো, এবার কামড়ের দাগ পায়ে। সুতরাং একটা মানুষের একটা পা কামড়ানো আসলে সম্ভব না, নিজে নিজে ঘুমের মধ্যেও কামড়ায়। তো প্রকৃতপক্ষে তিনি বলেন যে আমাদের বাসাটা অনেক পুরনো, এটি 71-এর দিকে মানে ওই সময়ের বাড়ি। অনেকেই এই বাড়িতে অনেক কিছু দেখতে পায়, এগুলো বলা ঠিক হবে নাকি আমি কনফিউজ, তাই আপাতত বললাম না। তার নাম হচ্ছে হাসনাত, এবং তিনি নাসিরাবাদ চিটাগং থেকে আমাদের এই ইমেলটি করেছেন। প্লিজ বলে পাঠান। হ্যাঁ সেই মানে বাকি নাসিরাবাদ চিটাগং। তুমি যে কথাটা বললে না যে অনেকে অনেক কিছু দেখেন, তবে ভূতিস গিয়ে মশার কামড় খায়, এটা নিয়ে আমরাও মানে ইনফ্যাক্ট উই হ্যাড লং ডিসকাশন আমাদের যখন আমরা প্রথম শুরু করি। আসলে এরকম স্টোরিজ আমরা অনেক শুনেছি, তারপর আমরা গিয়েছি এসব জায়গায় গিয়ে ওই মশার কামড়, একটা ছোট তেলাপোকা এসব দেখে খুব ভয় টপিয়ে চলে এসেছি। তো এটা নিয়ে আমরা অনেক ডিসকাশন করেছি, এবং সোহন ভাই তো এখন আজকে চিটাগাঙ্গের ওনার শো ছিল, আই ডোন্ট নো, আই এম শিওর সে এখন শুনছে না এটা। আচ্ছা, সোহন ভাইকে একটা এসএমএস করে। তো আমরা এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে যখন এই টাইপের প্যারানর্মাল কিছু হয়, ইটস সামথিং অবভিয়াসলি ইটস এ ম্যাটার অফ কমিউনিকেশন। ওকে, তাই না? একটা জিনিস এসে তার প্রেজেন্স ফেল্ট করছে, অথবা বেসিক্যালি তোমাকে ফিল করাচ্ছে যে আমি আসছি, হয় তোমাকে ভয় পাওয়ানোর জন্য করছে, অথবা
কোনো ইনফরমেশন কিছু একটা মানে দেয়ার ইজ আ কমিউনিকেশন বেসড থিং গোয়িং অন। সো যেহেতু এটা নর্মাল মোডস অফ কমিউনিকেশন থ্রু দিয়ে হয় না, মানে কেউ তো এসে তোমাকে রাসেল তোমার একটা কথা বলতে আসছে এভাবে তো কথা বলে ডেফিনেটলি। সো এখানে একটা এক্সট্রিম ওয়েতে কমিউনিকেশন গুলো হয়, এন্ড দ্যাট প্রবাবলি হ্যাজ সামথিং টু ডু উইথ এক একজনের ডিফারেন্ট সাইকোলজি। তোমার সাইকোলজি আমার থেকে ডিফারেন্ট, আমার সাইকোলজি জিবরান থেকে ডিফারেন্ট, রাইট? জিবরান একটা রেজা থেকে ডিফারেন্ট, রেজারটা মাসুম জিনের আমাদের সামনে জিনের ওনার থেকে ডিফারেন্ট। সো যখন হয়তো একটা প্রেজেন্স এসে জিবরানের সাথে কিছু একটা কমিউনিকেট করতে যাবে, হয় ভয় দেখাবে বা হোয়াটএভার, তখন প্রবাবলি ওর সাইকি যেভাবে মানে ইন্টারপ্রেট করে ওইটাই জিবরান দেখবে। ওকে, বুঝছো? ক্লিয়ার। আমি তোমার জিনিস দেখালাম, তোমার সাইকোলজি ওটাকে যেভাবে ইন্টারপ্রেট করবে তুমি ওই জিনিস আমি সেইভাবে দেখবো, রাইট? ও দেখলে ও যেভাবে ইন্টারপ্রেট করবে হয় দেখবে। সো পসিবলি যেটা হয় যে যাদের নিজেদের বাসায় এসব হয় এন্ড অল দ্যাট, ওখানে কিন্তু একটা মানে ওরা অনেকদিন ধরে থাকে, সো ওখানে অনেক টাইম থাকে ওদের সাথে, ওদের সাইকোলজিটা ওই প্রেজেন্সটার বুঝার, ওই জিন বা ওটা, সো ওদের সাথে সে ওইভাবে কমিউনিকেট করে। সো আমরা যখন ওইসব বাসায় পড়ে যাই, উই আর নিউ পিপল, প্লাস আমরা তিনজন একসাথে থাকি, মানে এমন না মানে সবার এক্সপিরিয়েন্স গুলো কিন্তু হয় যখন কেউ এক্সপেক্ট করছে না, তাই না? ঘুম থেকে উঠে দেখলাম, বা আমি ওই যে তোমার ফ্রেন্ডের যেটা হলো যে সবার সাথে আড্ডা মারছে, সে তো বুঝে নাই যে এটা আসলে ওরা না, ফ্যামিলি না, কিন্তু আমরা কিন্তু যাই যে এক্সপেক্টিং এবং অ্যান্টিসিপেটিং যে একটা বড় একটা মানে ডিফারেন্স সবার সাথে, রাইট? ওইখানে তখন প্রবলি ওই একটা হয়তো ক্রস কানেকশন হয়ে যায়, যে কারণে আমরা কখনো অন্য মানুষ যে স্টোরিটা আমাদেরকে বলেছে ওইটা আমরা দেখি না। ইনফ্যাক্ট আমরা একবারও কোনো ফিজিক্যাল মানে মানুষের মতো দেখতেও কিছু দেখিনি, কোনো সাদা কাপড় পরা বা উল্টা হয়ে এই ধরনের কোনো কিছু, এগুলো আমরা আনফরচুনেটলি এখনো কিছু দেখিনি। ইনফ্যাক্ট সুমন ভাই যে আমেরিকায় গিয়ে গোস্ট হান্টার্সদের সাথে একটা ইনভেস্টিগেশন করে আসলেন, উনি অনেক কিছুই দেখেছেন, কিন্তু কোনো ফিজিক্যাল যে মানুষ রূপের কিছু কিন্তু এই ধরনের কোনো কিছু দেখেননি। কিন্তু আমাদের যেটা হয়, উই ভেরি লাকি যে আমাদের যে কয়েকটা সাকসেসফুল ইনভেস্টিগেশন হয়েছে ওখানে উই ডিড হ্যাভ সাম কমন এক্সপিরিয়েন্সেস, কিন্তু ওইখানেও আমরা ফিজিক্যাল মানে ফিজিক্যাল অ্যাজ ইন ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেখিনি কোনো না, না মানে মানুষ শেপ কিছু, মানুষ শেপ আজ পর্যন্ত আমি উই নেভার কেম। হ্যাঁ, সো এটা একটা ইন্টারেস্টিং আই থিংক ওয়ে টু লুক এট ইট আর কি, যে উইচ ইজ ভাই আমাদের মশা কামড় খেতে। একটা জিনিস আছে সাকিব, আমাদের যেমন তুই যেটা বললি যে উই মানে ওরা যে কমিউনিকেট করার চেষ্টা করে টু গেট সাম মেসেজ অর সামথিং অ্যাক্রস, ঠিক না? কিন্তু আমরা যখনই যাই উই নট সলভিং এ কেস বেসিক্যালি, মানে আমরা যে মাইকে কথা ইন্টারপ্রেট করছি না যে ওরা কি বলতে চাচ্ছে, উই ওয়েন দেয়ার টু এক্সপিরিয়েন্স ইফ দেয়ার ইজ এনি অ্যাক্টিভিটি অর প্রেজেন্স দেয়ার, সো আমরা ওটাই রেকর্ড করে আনছি। মানে অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু সলভ আ কেস ইটস আ ডিফারেন্ট স্টোরি অলটুগেদার। ওখানে থেকে মানে বুঝতে হবে, ইন্টারপ্রেট করতে হবে হাউ দে আর ট্রাইং টু কমিউনিকেট উইথ আস। সো এটা মানুষ যদি মনে করে যে উই আর গোয়িং দেয়ার মানুষ সলভ করার জন্য, না, উই নেভার ডু দ্যাট। ওকে, উই জাস্ট দেয়ার টু রেকর্ড দ্যাট দেয়ার ইজ সামথিং গোয়িং অন এন্ড দেয়ার ইজ আ প্রেজেন্স। ওকে, সো আমরা হচ্ছে বহুদিন ধরেই সাকিব ভাই একটা মানে গতদিন যেরকম হচ্ছিল যে অনেক আপনি বলছিলেন যে রেজা ভাই আছে, আরো গেস্ট টেস্ট আছে, একটা যদি বলবেন এখন বললেও চলবে, কিছুক্ষণ পরে বললেও হবে, মাঝখানে আমি সুমন ভাই তো একটা ইনভেস্টিগেশন স্টোরি হাফ ফাঁস করে দিয়েছে, আজকে তাহলে আমাদের আরেকটা ফাঁস করে ইনভেস্টিগেশন স্টোরি ফাঁস করে দিই। সুমন ভাই ইটস ইওর ফল্ট। ওকে, সিজন 5 এ দিব, অসুবিধা নেই। আচ্ছা, আমার কাছে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে তিনি আমাদের এখানে ইনি এসেছিলেন এর আগেও। তার নাম হচ্ছে কায়সার রহমানি, যিনি কিনা রহনপুরের থেকে এসেছিলেন এবং তিনি আজিজ সুপার মার্কেটে থাকেন। তো তিনি একটা ঘটনা বলেছেন, ঘটনাটা অন্যরকম। তিনি বলছেন, আমি যে ঘটনাটা লিখছি তা আমার জীবনের নয়, কিন্তু তা আমার খুব পরিচিত মানুষের জীবনে ঘটেছে। ঢাকা থেকে অনেক দূরে বাস করায় তারা অনুষ্ঠানে আসতে পারবেন না, কিংবা সে আগ্রহও তাদের নেই। যেহেতু অন্যের ঘটনা, তাই তাদের নাম ও ঠিকানা সঙ্গত কারণে রাখছি না। একদম ভৌতিস প্রোটোকল। সেটাই। তবে ভৌতিস টিম যদি তাদের ঘটনার ব্যাপারে আগ্রহী হয়, তবে আমি তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ। ওকে, তো ঘটনাটি আমার নয়, এটা আবারও তিনি বলেছেন, এবং তিনি বলছেন আমাদের রহনপুরের একটি সিনেমা হলের এক নাইট গার্ডের ঘটনা এটা, এবং আমাদের বাড়ি মসজিদের পাশে হওয়ায় আমি এই ঘটনাটি খুব কাছ থেকে জানতে ও দেখতে পেয়েছি। 1997 সালের দিকে রহনপুর একটি স্থানে 15 থেকে 20টির মতো তাল গাছের সারি ছিল। ঠিক তার পেছনে একটা পুকুর ছিল, যা এখনো আছে, শুধু তাল গাছগুলো সংখ্যায় কমে গেছে। ওই সালের কোনো একদিন সিনেমা হলের সেই নাইট গার্ড তার হলের ডিউটি শেষ করে সেই তাল গাছ সংলগ্ন সেই পথ দিয়ে বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 12:30। নাইট গার্ড ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল যে তাল গাছের নিচে দুজন ছোট বাচ্চা তারা ঝগড়া করছে।
নাইট গার্ড একটু অবাক হয় এবং এত রাতে এখানে ছোট বাচ্চা কেন আর মারামারি বা করছে কেন। তো বাচ্চাগুলো দূর থেকে তাদেরকে বাচ্চার মতো দেখালেও কাছে গিয়ে দেখতে পান তারা যে সবাই বামুন আকৃতির, উচ্চতা খুব বেশি হলে 2 ফুট। তো তিনি ওই 2 বাচ্চাকে মার দিয়ে সেখান থেকে সরিয়ে দেন। নাইট গার্ড বাড়ি চলে যাওয়ার জন্য হাঁটতে থাকেন। কিছুক্ষণ পরে দেখা যায় দূর থেকে 50 থেকে 60 জন ছোট ছোট বাচ্চা তার দিকে দৌড়ে আসছে এবং বাচ্চাগুলো তাকে ঘিরে ধরে এবং তাকে মারতে থাকে। তারা এত শক্তিশালী ছিল যে তাদের মার খেয়ে নাইট গার্ড বেশ কয়েক হাত দূরে ছিটকে পড়েছিল এবং তার হাত ভেঙে যায়, পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় সে। তা যখন জ্ঞান ফিরল তখন সে কথা বলতে পারছিল না, অর্থাৎ বোবা হয়ে গিয়েছিল। আমাদের বাড়ি মসজিদের পাশে হওয়ায় আমি সকালবেলা দেখলাম তিনি ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া নিচ্ছেন। আমি ইমাম সাহেব এবং অনেক পরে নাইট গার্ডের কাছ থেকে ঘটনা জানতে পারি। মানে তখন সে নিশ্চুপ হয়ে গেছিল, একদম কথা বলতে পারছিল না সঙ্গত কারণে। এরপরে তিনি বলছেন যে একই গ্রামের নদীর ধারে একটি বাগান দিয়ে প্রায় রাত 12টার দিকে কাজ সেরে ফিরছিল খালেক, এটা তার ছদ্মনাম। এবং তিনি বলছেন একইভাবে সে সামনে খুব খাটো 2 জন মানুষকে দূর থেকে দেখতে পাচ্ছিল এবং বাচ্চাদের মতো তাদেরকে দেখায়। খালেক তার পাশ দিয়ে যাবার সময় খাটো মানুষগুলো তার কাছে আসে এবং তার গলা চেপে ধরে। খালেক তখন দোয়া পড়তে শুরু করলে খাটো মানুষগুলো অদৃশ্য হয়ে যায় এবং তারপর খালেক 2 দিন কথা বলতে পারেনি। ঠিক আগে যেরকম এরকম কিছুদিন বোবা হয়েছিল ওরকম একটা অবস্থা আর কি। ওপরে 2টি ঘটনা যে ব্যক্তির সাথে ঘটেছে এবং একজন থেকে আরেকজন অনেক দূরে থাকেন এবং পেশাগত জীবনেও তারা আলাদা আলাদা পেশায় নিয়োজিত। এটা তিনি বলছেন যে আলাদা, মানে 2জন 2 ধরনের কাজ করেন এবং তারা 2জনে এখনো আল্লাহর রহমতে সুস্থ মতোই বেঁচে আছেন। এই ঘটনায় 2জনের জীবনে ঘটেছে, এর কোনো ব্যাখ্যা নিজেও দিতে পারেননি, অন্যরাও না, মানে তারা কিছু বলতে পারেনি। যা রহস্য হয়তো তা কোনোদিনই উদ্ঘাটন হবে না। বাচ্চাগুলো আসলে কে, কোন জিন, ভূত নাকি কোন গ্রহের প্রাণী? মানে এই যে ঘটনাগুলো, এই হচ্ছে ঘটনাটা। এবং মানে ব্যাপারটা বেশ উইয়ার্ড লেগেছে আমার কাছে। ছোট ছোট, এটা খুবই মজা লাগছে শুনে, মানে যাদের হয়েছে তাদের মজা লাগেনি, গল্প হিসাবে ইটস ভেরি ইউনিক। এবং সবচেয়ে মজার ব্যাপার কি যে এই যে ছোট বামুনের কথা বলছেন, এই বামুনের ঘটনাগুলো আমি জানতে পারি আজকে। আমি সামহাও মানে এই মেলটা নেয়ার সময় পাইনি, এর পরের সপ্তাহে নিশ্চয়ই শোনাবো। সেটি হচ্ছে যে আমাদের এর আগেও পশ্চিমবঙ্গ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু মেল আসে, যেটা হচ্ছে স্ট্রিমের মাধ্যমে তারা অনেকে ভূত পশ্চিমবঙ্গ থেকে। এক্স্যাক্টলি। তো আমাদেরকে উনি SMS করেছিলেন যে তিনি যে শোনেন এটা, তারপরে লাস্ট ডেতে তিনি যে SMS-টা করলেন সেটা তার বাসা, তার ওইখানকার, এটা মুর্শিদাবাদের একটা ঘটনা আর কি, যেখানে তিনি পড়াশোনা করেন। তিনি একজন ইঞ্জিনিয়ার, তো তিনি পড়াশোনা করেন এবং ওইখানেও তিনি এই বামুন সংক্রান্ত একটা ঘটনা আমাদেরকে উল্লেখ করেছে, যেটা আমি পরে বলবো। এবং খুব মানে আশ্চর্যজনক ভাবে মিলে গেছে যে তারাও দেখেছিলেন একটা মহিলা তো আসে, তার সাথে বামুন গুলো আসে, সেটা তো শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। সো এই ব্যাপারটা খুবই অদ্ভুত। এই বামুনের ঘটনাটা আমি 2 জায়গায় জানলাম। একটা হচ্ছে এই রহমানি ভাই আমাদের জানলেন, আর একটা আমাদের প্রণব সম্ভবত তার নাম, তিনি জানিয়েছেন আমাদেরকে। না, আমি এই উনার কি অ্যাড্রেস, এই নাম্বারটা আপনি দিয়েছেন না? হ্যাঁ, সবকিছু দিয়ে দিয়েছেন। আমরা উনার নাম কি? ওনার নাম হচ্ছে কায়সার রহমান। স্টোরিটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। রাইট নাও আমরা ভূতের শুটিং নিয়ে খুব ব্যস্ত, ওটা শেষ হলেই আপনার সাথে ডেফিনেটলি আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ। অলরাইট। আর আপনারা যারা আমাদেরকে কষ্ট করে SMS পাঠাচ্ছেন তাদেরকে আমি বলি যে আমাদের SMS পাঠাচ্ছেন শাহিন বান্ডা থেকে এবং তিনি আমাদের শো শুনছেন, এটা আমাদেরকে জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সাইদ লিখেছেন ঢাকা থেকে যে আমি এমন 2টা প্লেসের কথা বলতে চাই, পড়তে পারলাম না SMS-টা। আচ্ছা বলতে পারবো যেখানে আপনারা অবভিয়াসলি কিছু দেখতে পাবেন। ওকে, তাহলে আপনি সেই প্লেসে কি ঘটনা আছে সেই ঘটনা যদি আমাদের একটু ইমেল করতেন bhootfm@radiofurti.fm, এখানে আপনি ইমেল করলে আমরাও খুব খুশি হব এবং আমরা ডেফিনেটলি চেষ্টা করব আপনার কথা মতো সেই জায়গায় পৌঁছে যাওয়ার। আর নওশের আমাদেরকে SMS করেছেন, শারমিন SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন আরিফ এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও নাইম, আমাদের SMS করেছেন ক্রেজি বয় রাজীব, তিনি 2টো SMS করেছেন আমাদেরকে। ইনফ্যাক্ট তুরাজ আমাদের SMS করেছেন সৌরভ, এছাড়াও তিথি SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জ থেকে কেউ একজন SMS করেছেন আমাদেরকে। তারপরে এলভিস বয় আমাদের SMS করেছেন, রাতুল SMS করেছেন, এছাড়া আরো অনেকে, অজয় সহ আরো অনেকে SMS করেছেন, ব্লু আই SMS করেছেন, তুবা, তারপরে তিথি, আরো অনেকের SMS আমরা দেখতে পাচ্ছি। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আপাতত আমরা সাকিব ভাইয়ের কাছে ঘটনা ফাঁসের সেই ব্যাপারটা জেনে আসবো যে কি হয়েছিল। আচ্ছা, বেসিক্যালি আমরা একবার একটা খবর পেলাম যে একটা বাসায় একটা রুম আছে, যে রুমে যে ঘুমায়, মানে রাতে বেলা ঘুমায় গেলে ওর জীবন আর সকাল হয় না। এটা আবার কি ধরনের? এটা শুনি উই লাইক হোয়াট, এটার মানে কি? ওর জীবনে সকাল হয় না মানে? সো উই লাইক হোয়াট দ্য হেল ইজ গোইং অন?
সো তারপরে বের হলো যে ওখানে নাকি ওই রেজা যেটা বললো কার জায়গায় থাকতো, ওরা জিন টিন পালতো, অ্যান্ড দেন সামথিং ওয়েন্ট রং। কি ওয়েন্ট রং ওটা ওরা ক্লিয়ারলি বলতে পারেনি, বাট সামথিং ওয়েন্ট রং। তারপর থেকে ওই ওর জিন পালতো ওদের ওই নানা বা দাদা ওই টাইপের একজন আর কি। সো উনি মারা যান, উনি নর্মালি মারা যান আর কি, বয়সের পর বুড়ো বয়সে ভালো মতোই মারা যান। তো উনি মারা যাওয়ার পর থেকে ওই উনার ঘরে মানে এমনি কোনো ঝামেলা নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই, রাতেবেলা কিছু হয় না। কিন্তু হঠাৎ এভরি সে 5 years or 6 years ওখানে যদি কেউ ঘুমায় তাহলে ওর জীবনে নাকি সকাল হয় না। তা বললাম এই কথাটার মানে কি? তারপর বের হলো যে ওখানে নাকি 4 জন পরপর যেটা হয়েছে, 2 went blind ওই রুমে ঘুমিয়ে, আর 2 জন went into coma. Oh my God. সো যারা ব্লাইন্ড হয়ে গেছিলেন ওরা ফর হোয়াট এভার রিজন উইদিন 2-3 years মারা গেছে, যে 2 জন ব্লাইন্ড হয়ে গেছিল। আর যারা কোমায় গেছিল, কোমাগুলো আবার খুব লম্বা কোমা হয়নি, মারা গেছেন তার না, ওরা মারা যায়নি, ওনারা সুস্থ হয়েছে। ওকে। এবং ওটা ভেরি শর্ট কোমা, সে 1 দিনের কোমা বা 2 দিনের কোমা। কোমা থেকে উঠে ওর 2 জনই একই ঘটনা বলছে। ঘটনাটা হচ্ছে যে ক্লিয়ারলি ওদের মনে আছে রাতের বেলা ওরা ঘুমাইতে গেছে, তারপর সকালবেলা নর্মালি একটা ঘুম ভাঙে না, মানে আছে না, দ্যাটস দ্য নর্মাল টাইম যে ঘুমটা ভাঙে, সেভাবে ওদের ঘুম ভাঙছে। ঘুমে দেখে ঘুটঘুটে অন্ধকার। আচ্ছা, ঘুটঘুটে অন্ধকার। তো একজন হ্যাড আ রেডিয়াম ওয়াচ, রেডিয়াম ওয়াচে দেখে যে সকাল 7টা বাজে না 8টা বাজে, বাইরে ইটস কমপ্লিটলি ডার্ক। এবং ওই এটা মানে যখন এই ঘটনা ঘটেছিল তখন ইনফ্যাক্ট এখনো বাসার আশেপাশে অত লাইট নেই, একটু মফস্বল টাইপের জায়গায়, সো কম আলো টালো আছে। তো ও দেখে যে সম্পূর্ণ অন্ধকার, জানলা বাইরে নাকি কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা লাইটও নাই, কিছু নাই, কোনো বাসার সাথে দেখা যায় না। সে বাসা থেকে নাকি বের হয়েছে সম্পূর্ণ অন্ধকারে, একটু মানে চাঁদও নাই, মানে কিচ্ছু নাই, মানে হালকা নাকি তারার আলো, প্রচন্ড মেঘলা, মানে ক্লিয়ারলি কিছুই দেখা যাচ্ছে না। সো সে অন্ধকারে পুরো বাসা নাকি খালি, ওখানে তো ও একা থাকতো না, মানে ফ্যামিলি থাকে, কাউকে সে খুঁজে পায় না, কিছু না। এইভাবে নাকি সে প্রায় 5-6 ঘন্টা ঘোরাঘুরি করছে, ঘুরে ঘুরে তারপরে দোয়া দুধ পড়া শুরু করছে, মানে বুঝছে যে সামথিং ইজ ভেরি রং। দোয়া দুধ পড়ে টরে তারপরে আবার টায়ার্ড হয়ে ঘুমাইছে। ও বাসায় আবার কোনো খাবার টাবার কিচ্ছু নেই, আচ্ছা, নাথিং ইজ দেয়ার। ঘুমায় টুমায় এই আবার ঘুমাইছে, ঘুম থেকে উঠছে যখন তখন কোমা থেকে উঠছে। এবং যে 2 জন কোমা থেকে উঠছে ওরা একই কথা বলছে, আর যারা ব্লাইন্ড হয়ে মারা গেছে ওরাও ভেরি সিমিলার স্টোরি বলছে। কিন্তু ওদের আর ঘুমটা ভাঙেনি, মানে ওরা যখন মানে একদম অন্ধকারই ছিল সারা সময়টা। ওদের ওই দে ওয়ার ব্লাইন্ড, ওরা কোমায় যায় নাই বাট দে ওয়ার ব্লাইন্ড, আর বাকি 2টা কোমায় গেছে বাট দে লিভড। আচ্ছা, ব্লাইন্ড হয়, তার মানে তারা বেশি লাকি। হ্যাঁ, তারা অনেক লাকি। সো আমরা এই স্টোরি শুনে, মানে যে স্টোরিটা বলছি ইজ এ গুড স্টোরি টেলার, মানে ওই লাইন দিয়ে আমাদের হুক করে ফেলছে যে এখানে ঘুমাইলে সকাল হয় না। তখন শোন ভাই, তখন এটা নিয়ে আমাদের খুব ডিসকাশন হয়েছে যে এখানে আসলে মানে ইট সাউন্ডস আ বিট ডেঞ্জারাস। যে একটা হচ্ছে ডেঞ্জারাস, একটা হচ্ছে যে এই ঘটনাগুলো হচ্ছে ইন স্প্যান অফ 5-6 years। এমন না যে আমরা ওখানে যাবো সেটা হবে, এটাও কিছু নাই। আর ওখানে এখন ওই বাসাতে বেসিক্যালি একটা কেয়ারটেকার থাকে, ও আবার বাইরে থাকে, ও ভিতরে থাকে না, ওই ফ্যামিলি বিদেশ চলে গেছে। আচ্ছা, তো বাসাটা খালি। সো ফাইনালি মানে আমার কাজই তো এসব বিশ্বাস না করা, এগুলো ফালতু কথা, বাট যে স্টোরিটা এত সুন্দর করে বসছে, এটাকে দাম দেওয়ার জন্য যাওয়া উচিত। সকাল হলে একটা কথা হলো, চলেন যাই। ফাইন, ঠিক আছে। তো আমরা আমাদের জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে ওই রুমের ভিতরে ঢুকলাম। সো এভরিথিং ইজ কাইন্ড অফ ডার্টি, ওইভাবে তো কেউ থাকে না আমাদের। তা আমরা আমাদের ক্যামেরা ট্যামেরা সব ঠিকঠাক করলাম, এই সেই হ্যান ত্যান। তো রুমটা ওই আগের দিনের তো মাস্টার বেডরুম ছিল, মানে যিনি ওই যে দানা যিনি ওনার রুম ছিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ বিগ, অন্যান্য ঘরগুলো তো বড় না, ইট ওয়াজ কাইন্ড অফ বিগ। সুন্দর বারান্দা আছে একটা দোতলায়, আর জানলা দিয়ে বড় বড় জানলা আছে, ইউ ক্যান সি এভরিথিং ক্লিয়ারলি। তো বাসাটা একটু মহসল, একটু বাইরের দিকে। সো এখনো ওখানে আশেপাশে লাইট টাইট কম আর কি, আচ্ছা, একটু আউটস্কার্টসে। তো ফাইন, আমরা গিয়ে উই সেট আপ এভরিথিং অ্যারাউন্ড 10-10:30 গিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 11টার সময় সবকিছু অন করে বসে আছি। তো বসে আমরা আমাদের যেসব টেকনিক আছে সব ইউজ করতেছি, টু ট্রাই টু কমিউনিকেট যে এখানে কিছু আছে নাকি, হ্যান ত্যান। তো ওয়েট করছি। তো ওয়েট করতে করতে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে I suddenly woke up. আচ্ছা, ওকে, এন্ড এক্স্যাক্টলি আমি যাই বলছি ভাবে, মানে আমি ঘুমাই গেছি কোন আমি জানি না। ও আচ্ছা, আপনি আমাকে ঘুমিয়েও গেছেন? হ্যাঁ, ওয়েট করছি, নেক্সট থিং আমি ঘুম থেকে উঠছি।
ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে সুমন ভাই জীবন ওরা ঘুমাইছে। ও মাই গড, ঘুমাইছে। দিস ইজ, বাট ফার্স্ট অফ অল আমরা ঘুমাই না, সেকেন্ডলি 3 জন একসাথে জীবনে ঘুমাইনি আমরা, মানে ঘুমানোর প্রশ্ন না, এটা একেবারেই প্রশ্ন উঠে না। তখন আমি এই জীবনের সঙ্গে উঠেছি, তো তখন জীবন তো উঠে, হ্যাঁ কিসে, হ্যাঁ কি ঘুমাই গেছি, কি হয়েছে, এই ওই নিশ্চয় এখানে কিছু আছে। আমি আর ইউ ফিলিং সামথিং? জিবরান ওয়াজ ফিলিং নাথিং। আচ্ছা, নাথিং। জিবরান পুরা ব্ল্যাঙ্ক। জিবরান ভাই সবসময় বুঝতে পারে। হ্যাঁ, জিবরান বলে এখানে তো আই ডোন্ট ফিল এনিথিং। তো শুননা ভাই বলে জিবরান আমিও কিচ্ছু ফিল করছি না, কিন্তু আমরা ঘুমাইলাম কেন? বললাম যে হয়তো আমরা যে খাইছি রাতে ওইখানে লোকাল খাবার আছে না হোটেল থেকে, প্রবলি ওখানে উল্টা উল্টা কিছু ছিল, সেই জন্য ওদের ঘুমাই গেছি। তো শোনা বলে না, এটা টু মাচ অফ কোইন্সিডেন্স যে এখানে নাকি ঘুমাইলে সকাল হয় না, আমরা সে ঘুমাই গেছি। এটি আমাদের কাজ হচ্ছে না ঘুমানো। একদম, মানে কোন সময় এটা তো কখনোই হয় না। এক্স্যাক্টলি। সো এটা নিয়ে তখন ঘুম থেকে যখন উঠছি, আমরা খুব বেশিক্ষণ ঘুমাই নেই। আমরা সে 11টা থেকে আমরা অফিসিয়ালি ওকে ইনভেস্টিগেশন স্টার্ট। সো তারপরে নিশ্চয়ই অ্যাটলিস্ট কত 12টা পর্যন্ত তো আমরা জেগেছিলাম, ঘড়ি টড়ি দেখছি তো 12টার মধ্যে গেছে। মানে আমরা 12:30টার দিকে মাইকের কাছে 12:30টার দিকে প্রবলি ঘুমাই গেছি। আচ্ছা, এন্ড উই স্লেপ ফর হাফ অ্যান আওয়ার ম্যাক্স। কিন্তু হাফ অ্যান আওয়ার কিন্তু ওই সিচুয়েশনে অনেক 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 অনেক, কারণ ওখানে বিছানা নাই, কিছু নাই, কিছু কয়েকটা টেবিল ছিল আর চেয়ার ছিল কয়েকটা। সো ওই চেয়ার টেবিল ওখানে বসে আমরা কেমনি ঘুমিয়েছি আমি জানি না। এনিওয়ে ঘুম থেকে উঠলাম, বললাম আচ্ছা ফাইন, অসুবিধা নেই, আমরা কিছু মিস করলে ক্যামেরায় ধরা পড়বে হ্যান ত্যান। সো ঠিক আছে, বসে আছি। হঠাৎ করে এটা আমাদের অবশ্য অনেকবারই হয়েছে, বাট এখানে হয়েছে, সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট স্টার্ট ফেলিং। ও মাই গড, ক্যামেরার লাইট দেখলাম হালকা টাচ করে ব্লিঙ্ক আউট করলো। শোনা বলে আচ্ছা অসুবিধা নেই, ব্যাকআপ ক্যামেরা আছে, ওটা নিয়ে আসো, একটা ব্যাটারি ঠিক আছে মনে হয়। তো জিবরান ব্যাটারি চেঞ্জ করলো, তো ততক্ষণ আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি। আমরা আবার একটা ক্যামেরা ব্লিঙ্ক আউট করলে ওইটা কি ঠিক না করে আমরা ইমিডিয়েটলি অন্য ক্যামেরা বসাই দিই। আচ্ছা, আমরা অন্য ক্যামেরা বসাই দিচ্ছি, ওটা ব্যাটারি চেঞ্জ করে দেখলাম যে না ওটা ঠিক আছে, তো রেখে দিচ্ছি। তো ওই ক্যামেরা কিছুক্ষণ চললো, সে 5 মিনিট, ওটাও দেখলাম যে পাওয়ার চলে গেলো। পাওয়ার চলে গেলো, তো আমি আবার জীবন আর ইউ ফিলিং এনিথিং? এন্ড হোয়াট ডিড ইউ সে? নাথিং, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। কিচ্ছু ফিল করতেছে না। সুমন ভাই কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। তখন আমার ভয় লাগা শুরু করছে। ও মাই গড, এটা কি হচ্ছে? বিকজ ইকুইপমেন্ট 2টা পরপর কেন ফেল করবে, এন্ড আমার 2 যারা এসব বুঝে ওরা কিছু বুঝতেছে না কেন, এবং ঘুমাই গেছি আমরা 3 জন। সবচেয়ে আগে আমি উঠছি কেন, সেটা মানে কিছু একটা সামথিং ইজ রং, এতই রং যে ওরা বুঝতেছে না কোন লেভেলের রং। তারপরে দেখলাম যে আমাদের ওই একটা ইএমএফ রিডার আছে, ইএমএফ রিডার বের করলাম, ওটাও দেখি এভরিথিং ইজ নর্মাল, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হ্যান ত্যান কিচ্ছু নেই। দেন বেসিক্যালি সামথিং ভেরি ড্রামাটিক হ্যাপেন্ড। সেটা হচ্ছে যে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, পুরো মুভির মতো ধাম করে অন্ধকার হয়ে গেল। এখন এটা শুনতে খুব ড্রামাটিক লাগে। রেশনাল এক্সপ্রেশন হচ্ছে যে বাইরে যে 2-3 আমরা তো লাইট অফ করি, বাইরে কয়েকটা লাইট ছিল, ওই লাইট স্ট্রিট লাইট গুলো কারেন্ট চলে গেছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমরা জানলা থেকে ক্লিয়ারলি দেখছিলাম একটা টাওয়ার গুলো থাকে না, টাওয়ার উপরে একটা লাইট আছে। হঠাৎ করে শোনা বলে যে সাকিব টাওয়ারটা দেখতেছো? এটা হচ্ছে ধাম করে সব অন্ধকার হয়ে গেছে। উনি সামহাও টাওয়ার দিয়ে আমি যা দেখতেছি, বলে লাইটটাকে দেখো। তখন আমি জীবনকে সময় পাশে দাঁড়ালাম জানলা, এন্ড উই সি লাইটটা ইটস গোয়িং অ্যাওয়ে, চলে যাচ্ছে দূরে। হ্যাঁ, সো টাওয়ারটা বেশ দূরে ছিল, মানে ইট ওয়াজ হিউজ টাওয়ার, বেশ দূরে। সো লাইটটা তখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এন্ড ওই দিন হয় অমাবস্যা ছিল বা মেঘে চাঁদ ঢাকা ছিল, হোয়াট এভার, ইট ওয়াজ ভেরি ডার্ক। ওই লাইটটা দেখে আমার জীবনের সময় এগুলো পরে ডিসকাসড, আমার মনে হয়েছে কি জীবনে ওই একটাই আলো আছে, ওই আলো চলে গেলো সব শেষ। মানে ওটাকে ফ্লাইং হবে, মানে চলে যাচ্ছে নাকি সম্পূর্ণ অন্ধকার। আমরা কিন্তু একজন একজনের দেখতে পাচ্ছি। ওই তোমার বাইরে লাইট দেখা যাচ্ছে না, এখানে কিন্তু হঠাৎ ওটা যদি চলে যেতে থাকে হঠাৎ করে। স্টুডিওতে তখন অনেক লাইট, সব লাইট যদি চলে যায় আমরা কিন্তু একজনের সাথে দেখতে পারবো না, রাইট? সো তখন কিন্তু আমরা একজনের সাথে দেখতে পাচ্ছি না, আমাদের পয়েন্ট অফ জানলাটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, পয়েন্ট অফ রেফারেন্স ছিল খালি। আর আমাদের যে ইকুইপমেন্ট ফেলিয়ার হচ্ছে, ক্যামেরা সব টর্চ মর্চ কিছুই কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই। ওকে, সো তখন আমার মনে হচ্ছে যে ওই আলোটাই হচ্ছে আমার জীবনে একমাত্র আলো। ওই আলো যদি চলে যায় উই ফিনিশড একদম। এটা কেন মনে হচ্ছে আমি জানি না। আমরা 3 জন ওখানে, আর উই কুডন্ট ইভেন মুভ।
মুভ অ্যাজ ইন নট দ্যাট কেউ ধরেছিল আমাদের, মানে জাস্ট ওখানে সবাই দাঁড়ায় ছিলাম, দাঁড়ায় দেখছি যে আলোটা আস্তে 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 করে দূরে চলে গেল, চলে গিয়ে এই জাস্ট মিশে গেল, বুঝছো, অন্ধকারের সাথে মিশে গেল জিনিসটা। ওকে, তারপরে দেয়ার ওয়াজ কমপ্লিট ডার্কনেস। তখন সুমন ভাই সুরা পড়া শুরু করলো, জিবরান সুরা পড়া শুরু করলো, এন্ড উইদিন 30 সেকেন্ডস কিং করে আবার রাস্তা সব আলো চলে আসে। আচ্ছা, এন্ড দেখি টাওয়ারের আলোটাও আছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি খুবই স্ক্যারি একটা এপিসোড। এন্ড এটা বলে দিচ্ছি এই কারণে, বিকজ এটা কোনো এপিসোড করতে পারবো না, বিকজ কিছু হয় নাই আদার দেন কারেন্ট চলে গেছে। কিন্তু সকালবেলায় আপনারা ঠিক মতো জেগেছিলেন আবার নাকি? আবার দাদা তারপর আমরা ওখানে কাট একদম সকাল ওই রুমে বসে সকাল দেখা কোনো শখ নেই। আচ্ছা, ওইখান থেকে তখনই আমরা তলপি তলপা গুটিয়ে এগুলো কল সুমন ভাইদেরকে, ইজ লাইক প্যাক আপ লিভিং এন্ড উই লেফট। গিয়ে তারপরে ওনার ওই ভদ্রলোক আমরা বসে যে ওই রুমে ডেফিনেটলি প্রবলেম আছে। দেন হিজ লাইক আপনারা কি পেয়েছেন? আমরা কিছুই পাইনি। মানে কিন্তু আপনারা কি এই জিনিসটা যেটা বললেন এটা কি ভিডিও করে দেখানো যায় না যে কি হয়েছে? ভিডিওতে যেটা আসছে যে এটা আমি বলতে, হ্যাঁ বলো। জিনিস হচ্ছে কি যে প্রথম যেটা সাকিব বলে যে অফ হয়ে যাওয়া আমাদের মুভি দেখি না, একদম পুরো গ্লো হয়ে অফ হয়ে চলে যায় একদম করে, এক্স্যাক্টলি ওটাই। আমি সাপোজ টু বি দ্য টেক গাই, আমার ক্যামেরা আই কুড এক্সপ্লেইন যে আমার ক্যামেরা ব্যাটারি গেল, কিন্তু আমার ইনফ্রারেড হচ্ছে সেপারেট একটা মেশিন, ওটার লাইট অফ হয়ে যাওয়া ইজ ভেরি মানে অড। কিন্তু আমাদের ঘুমানোটা খুব সুন্দর আসছে, কিন্তু ঘুমানোটা খুব পরে আমরা রিভিউ করছি। ঘুমানোটা হচ্ছে যে আমরা আমাদের ওই আড্ডা মারতেছি, আড্ডা ঠিক না, ওই স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি হ্যান ত্যান কোয়ার্টারে। তারপরে করতে করতে টায়ার্ড হয়ে গেছি, হয়ে বসছি এক জায়গায় বসে একটু হালকা কথাবার্তা হচ্ছে। সো সব জায়গায় হয়েছে আমি দেখলাম যে আউট, জাস্ট চোখটা একটু বুঝছি, তবে দেখি আমার কোনো শ্বাস হতে নাই। তারপর দেখি জিবরান শুনে বলছে যে দেখছেন সাকিব ঘুমাই গেছে। দেখছো ঘুমাই গেল, বুঝলাম না ইনভেস্টিগেশন এসে ঘুমায় নাকি কেউ। একটু পরে দেখি শুনবে চুপ, তারপর দেখি জিবরানও জাস্ট এমনি বসতে বসতে জাস্ট চোখটা বন্ধ করে, তো 3 জন ঘুম। তারপর নাইস 30 মিনিট ফুটেজ আমরা ঘুমাচ্ছি। ও মাই গড, তার মানে একদম কিচ্ছুই পাওয়া যায় না, কিন্তু যা পেয়েছেন সেই ঘটনাটা মানে আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটাই ড্রামা যে মতো করে আর কি এই জিনিসটা যদি প্রেজেন্ট করা যায় অনেক ভালো। এটাই মানে এটা নিয়ে অনেক মানে আমি এটা শেয়ার করছি বিকজ এটা ডেফিনেটলি সিজন 1 আমরা দেখাবো না, বিকজ এটা ইনভেস্টিগেশন যেমন বলতে যত মজা আর দেখাতে আসলে তো মজা না। আমাদের একটা জিনিস আছে কি যে আমরা ইনভেস্টিগেশন যখন দেখাই ইটস অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন, এটা কোনো ড্রামাটাইজ করা হয় না। আমরা যে ড্রামা পার্টটা করি ওটা হচ্ছে রিএনেকমেন্ট অফ ওখানে কি হয়েছিল আমাদের আসার আগে। ইনভেস্টিগেশন গুলো একদম রিয়েল। সো আমরা ইউজুয়ালি উই নেভার টক অ্যাবাউট থিংস দ্যাট আমরা ক্যামেরা ধরতে পারিনি। সাকিব এটা বলছে বিকজ এটা দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা হয়েছে আমাদের ক্যামেরা ধরা পড়ে নাই। এটা বললেও বিশ্বাস রাখার কিছু করার নেই, কিন্তু দিস ইজ অ্যাবসলিউটলি ইট। আবার আই এগ্রি, এটা আমরা আবার ওখানে ফেরত যাবো। আচ্ছা, এরকম এবং আমার যেটা মনে হয় যে ওই রুমের মধ্যে কারো থাকা দরকার, শুধু আচ্ছা ক্যামেরাও তো অফ হয়ে যাবে। পাওয়ার ড্রেনটা ওয়াজ মানে ওইটাই, মানে লাইটটা অবভিয়াসলি টাওয়ার থেকে কোথাও যায়নি, ইট ওয়াজ দেয়ার। মানে রাতে কিন্তু ওই তুমি তো কক্সবাজার গেছো অনেকবার, ওই খুব বড় এলাকায় আকাশের দিকে তারা থাকলে না তখন অপটিক্যাল ইলুশন হয়, মনে হয় যে তারাগুলো নড়ছে, আর তার মাঝখানে আবার আরো প্যাচ লাগায় যদি একটা স্যাটেলাইট থাকে, স্যার তো আসলেই নড়ছে, একদমই নড়ছে। সো ওইখানে কিছু একটা অপটিক্যাল ইলুশন হয়েছিল যেটা আমরা 3 জনই একসাথে ওটা শেয়ার করছি। ওকে, আর বাট ওই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং। ওই মানে হঠাৎ সব ডার্ক হয়ে গেল এন্ড আমাদের তখন মনে হচ্ছিল ওই আলোটা চলে গেলে we're finished. এই ফিলিংটা ওয়াজ অ্যামেজিং একটা ফিলিং। ফরচুনেটলি ওই আলো চলে যাওয়ার কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসছে। ফরচুনেটলি ব্যাপারটা আমার কাছে মানে আমি এখনো জিনিসটা আমার কাছে মোটেই স্বাভাবিক লাগছে না, সত্যি কথা। না একদমই ওইটাই তো, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা উই ওয়েন্ট ব্যাক এন্ড উই টোল্ড হিম যে ভাই আপনার রুমে ঝামেলা আছে। তখন উনি বলছেন তাই আপনার কি পেয়েছেন? আমরা কিছুই পাইনি, খুশি হয়ে কিছুই পাইনি। বাট আমরা এই ডিবাঙ্কার আমিই বলছি যে আই এম দ্য ডিবাঙ্কার, আই এম টেলিং ইউ দ্যাট রুম হ্যাজ এ প্রবলেম। And this is the first time I've seen you little moved. মানে ও তো সবসময় মানে কিছু না, মানে ওই সামনে যদি এসে দাঁড়ায় সাকিব বলবে ইউর নট রিয়েল, গো অ্যাওয়ে। কিন্তু এবার ফার্স্ট টাইম দেখলাম সাকিবকে, মানে হি ওয়াজ রিয়েলি মানে ভয় পাওয়ার মতো একটা ব্যাপার ঘটেছিল আসলে। যাক, আমি দেখতে পাচ্ছি যে রাজীব আমাদেরকে লিখেছেন, তারও প্রচন্ড ভয় লাগছে আসলে ব্যাপারটা, মানে আমার নিজেরও খুবই 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 অন্যরকম লেগেছে ব্যাপারটা। আমাদেরকে তাসবি লিখেছেন যে আচ্ছা ভূত এফএম কখন শেষ হবে, আমি ঘুমাবো। আচ্ছা আর বেশিক্ষণ কষ্ট দিতে হবে না, কষ্ট করাবো না আপনাদেরকে। কিন্তু সবাই কি এটা চান যে ভূত এফএম এখনই শেষ হয়ে যাক? যদি চান তাহলে শেষ করা যায় এখনই। ব্লাইন্ড ডেভিল লিখেছেন সাকিব ভাইয়ের এই স্টোরিটা শোনার পরে ঘুম আসবে কিনা
জানি না, বাট ঘুমানো উচিত। সো আমার মনে হয় যে হ্যাঁ সেটাই, ঘুমানো উচিত। আচ্ছা, এবং একজন জিজ্ঞেস করেছিলেন যে সাকিব ভাই আপনার নাম লেখেন নেই, আপনাদের মোবাইলটা কি চেক করেছিলেন সময়, মোবাইলে কোনো লাইট টাইট কিছু ছিল কিনা, এরকম কিছু দেখাচ্ছিলেন কিনা? মোবাইলের লাইট ওয়াজ নট ওয়ার্কিং, ভিডিও লাইট ওয়াজ নট ওয়ার্কিং, টর্চ লাইট ওয়াজ নট ওয়ার্কিং। এবং এটা ইজ কমন, মানে আমাদের এটা বেশ কয়েকবার হয়েছে। ওকে, পাওয়ার ড্রেন একদম। পরে যেটা হয়েছে যে কমপ্লিট ডার্কনেস, এটা খুব, এইটা মানে ওটার সাথে এটা জীবন হয়নি। আর আইপিএস হয় সে কি পাওয়ার ফেরত আসা, মানে আমাদের ইকুইপমেন্ট কাজ করে অদ্ভুত ব্যাপার যে আমার যখন ড্রেন হয়ে যায় একদম শেষ, মানে একদম উই নো ইটস গন, কিন্তু যখন ইলেকট্রিসিটি ফেরত আসছে আমার, মানে আমাদের টর্চটা ফেরত আসে। আমাদের ভৌতিক ফার্স্ট ইনস্টিটিউট সবার কাছে এখনো এভরিবডি হ্যাজ আ টর্চ, নো ম্যাটার ওয়্যার উই গো। নর্মাল সিচুয়েশন আমাদের কিরিং এর সাথে, সো দ্যাট ওয়াজ উইয়ার্ড, কারণ সাকিবের লাইটটা নেভার ফেলস। সেটাই। ওকে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো, একটা গানের একটা বিরতিতে যাবো। এর মাঝখানে আপনি যদি এসএমএস করতে চান, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা এসএমএস মানে বড় করে ঘটনা জানাতে চান, এবং অনেকে হয়তো অপেক্ষা কিছু লিখছেন, তো তিনি লিখেছেন যে আমি কিছুদিন আগে ফয়েজ লেকে আমার এক কাজিনের সাথে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ হাঁটলাম, ঘুরলাম, খেলাম, এবং তারপর একটা বোট ভাড়া করে আচ্ছা খেলাম, এবং তারা 3টার দিকে গিয়েছিলেন সেখানে। এবং তিনি বলছেন যে তখন বাজে 5টা বেজে গেছে। এই সময় তারা বললেন যে আমার কাজিন বলল চলো ওহি আমরা একটা বোট নিয়ে, একটা বোট ভাড়া করে একটু ঘুরে আসি। আমিও রাজি হলাম, কিন্তু জানতাম না যে আমার এই রাজি হওয়ার পেছনে অনেক বড় একটা ঘটনা অপেক্ষা করছে। এবং তিনি বলছেন যে আমি আর আমার কাজিন বোটে উঠলাম, সঙ্গে আমরা কোনো বোটম্যান নিই নাই। একটা জায়গা আছে যেখানে একটা সাইনবোর্ডে লেখা আছে যে ডেঞ্জারাস জোন। আমি জানি যেহেতু আমি রিসেন্টলি জানি যেহেতু আমি জানি না যে এরকম কোনো কিছু লেখা আছে কিনা, বা প্রবেশ নিষেধ এরকম কিছু লেখা আছে কিনা। যাই হোক, তারা দুজন মিলে সেই জায়গাটা ঢুকে পড়েছিলেন, এবং ঢুকে পড়ার পর আমি খুব ছোট করে যদি বলতে চাই তাহলে ঘটনাটা এরকম ঘটেছিল যে কিছুক্ষণ পরে একজন আরেকজনকে হারিয়ে ফেলেন। এবং যেটা হয় সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আমাদের একজন আরেকজনকে হারিয়ে ফেলেন, এবং তিনি বলছেন যে কিভাবে খুঁজে পাচ্ছেন না। এবং আচ্ছা, প্রথমে তিনি যেতে চাননি আসলে যে ওই জায়গাটায় যাবেন কিনা, যে ওই যেখানে সাইনবোর্ড আছে তার ভেতরে ঢুকবেন কিনা, কিন্তু তার কাজিন তাকে এত ধমকাতে শুরু করলো। তিনি বলেন যে আমাকে একটা ধমক দিয়ে বললো যে আরে তুই চুপ থাক, একটা কথাও বলবি না। আমি আজকে ঠিক করছি, আমি দেখবই এখানে কি আছে, মানে সেই ভয়ঙ্কর জায়গাটা কি আছে এটা দেখার জন্য তারা খুব উৎসাহিত হলেন। এবং তিনি বলছেন যে সেই এম নিয়েই আমরা আসছি। তো সবাই মিলে তারা দুজন মিলে, মানে সবাই না তো তারা দুজন মিলে ওখানে গেলেন, এবং অনেক ছোট ছোট দ্বীপের মতো সেখানে অনেকগুলো টিলা আছে। তিনি বলছেন যে আমরা ওটার একটাতে গিয়ে বোট রাখলাম, সেই টিলাটা দেখতে গেলাম। এদিকে ঘোরাঘুরি করতে করতে আমরা হঠাৎ দেখলাম যে আমার কাজিন নাই, মানে একজন আরেকজনকে হারিয়ে ফেলেছেন, এবং হঠাৎ তিনি গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং আস্তে আস্তে উঠলেন, কারণ বুকে ব্যথা পেয়েছিলেন তিনি প্রচন্ড। এবং সোজা হয়ে দাঁড়ানোর পর দেখলেন যে 16-17 বছর বয়সের একজন মেয়ে তার দিকে দাঁড়িয়ে আছে, এবং তিনি খুবই ভয় পেলেন মেয়েটাকে দেখে। তো তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি কে? মেয়েটা জবাব দিল যে নাম জানতে হবে না, আপনি ব্যথা পেয়েছেন, এদিকে আসেন। তো এই কথা শুনে সে আর সেদিকে না গিয়ে দৌড়ে ভয়ে পালিয়ে গিয়েছিল এবং অনেক দূরে চলে গিয়েছিল। এবং তিনি বলছেন যে এই কথা শুনে আমি ঘুরে গিয়ে প্রচন্ড জোরে একটা দৌড় দিলাম, এবং দৌড়াতে দৌড়াতে আমরা যেখানে বোট রেখে এসেছিলাম সেখানে তিনি গেলেন, এবং সেখানে গিয়ে দেখলেন যে বোট নেই। এবং কিছুক্ষণ পরে এরকম ভাবে বোট কাজিনকে খোঁজাখুঁজির পরে দুজনে দেখা হলো, এবং দুজনকে দেখে খুব চমকে গেল, এবং দুজন বলল যে কোথায় হারিয়ে গিয়েছিলে। ঠিক একইভাবে তার কাজিন বলল যে তুমি বা কোথায় হারিয়ে গিয়েছিলে, আমি তো তোমাকে এতক্ষণ ধরে খুঁজছি। এবং সে বলল যে আমি তোমাকে এতক্ষণ ধরে খুঁজছি। ঠিক লাস্ট উইকে আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম ভৌতিক টিমের কাছ থেকে, ইনফ্যাক্ট, যে এরকম হারিয়ে গিয়েছিল একটা জায়গায়, এবং তারা দুজন মিলে বলল যে আমরা বোট খুঁজে পাচ্ছি না। এবং তারা দেখতে গেল যে যেখানে বোটটা রেখেছিল সেখানে সত্যিই কোনো বোট নেই, এবং একেবারেই কোনো বোট নেই। তো কিছু করার নেই আসলে। তো তাড়াতাড়ি চলো আবার। আচ্ছা, এবং তিনি দেখলেন যে তিনি বলেন যে আচ্ছা যাই হোক, তো বোট নেই। এই বোট খোঁজাখুঁজির একটা পর্যায়ে তারা দেখলো যে তারা আবারও পিছন ঘুরে এদিকে খোঁজাখুঁজির
পরে দুজনেই আবার ঠিক একই সাথে সেই মেয়েটাকে দেখতে পেল, যে মেয়েটা ওই জায়গাটায় ছিল। এবং এই সময় বলল যে একটা শব্দ শুনে পিছনে তাকালাম এবং দেখলাম যে সেই মেয়েটা যাকে আমি একটু আগে দেখেছিলাম। আমি তখন মানে পুরোপুরি অবাক। মেয়েটা বলল, আর আসবেন না, এটা খারাপ জায়গা, আপনারা চলে যান বলে মেয়েটা অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। আমরা তার পিছু নেওয়ার সাহসও পেলাম না। পিছনে ফিরে আমি আর নিয়াজ নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখি বোটটা আগের জায়গায় আছে এবং তারা সেই বোটটাই করে ফিরে এসেছিল। এই ঘটনার কোনো ব্যাখ্যা জানেন না। ঘটনাটা একেবারেই মানে কি বলবো যে আমার কাছে রূপকথার মতন লেগেছে। আর অন্য তিনি আমাদের স্টুডিওতে আসতে পারেননি। আমি জানি না যে এই ব্যাখ্যাটা আপনাদের কাছে কি ব্যাখ্যা দিবেন আপনারা এইটার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমরা আরো একটা ঘটনা পেয়েছি এবং যে ঘটনাটা ঘটেছিল 2005 সালে। সেই 15th বার্থডে তার, এবং বার্থডে উপলক্ষে তার আম্মু তার বাসায় পার্টি দিলেন এবং তারা যখন সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলেন তখন তার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের নাম ছিল তুহিন। আচ্ছা, এই ঘটনাটা আমরা অবশ্যই শুনেছি, আমি আবার সেই ঘটনাটা পড়তে নিয়েছিলাম। এছাড়াও আমাদেরকে আসিফ আমাদেরকে SMS করেছেন এবং আসিফ আমাদেরকে বলছেন যে তার দাদার বাড়ি হচ্ছে ল্যাঙ্গুটিয়া। আচ্ছা, এবং তিনি লাস্ট সময়ে যখন দাদা বাড়ি গিয়েছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল এবং তিনি বলছেন যে তাই আমি আমার কাজিন বালিশ নিয়ে একটু দূরে নদীর পাড়ে তারা শুতে গিয়েছিলেন এবং 4-5 জন লোক সেখানে, এবং তিনি বলছেন যে আমরা যাওয়ার পর দেখি আরো 4-5 জন লোক সেখানে আছে, তারাও ঘুমাতে আসছে। রাত 1:30 হবে, এরকম সময় সবাই ঘুমিয়ে গেছে, আমরাও ঘুম। রাত 3টায় হঠাৎ ঘুম ভেঙে যায় এবং তিনি পাশ ফিরে দেখেন যে তার কাজিনরা কেউ নেই, তিনি একা সেখানে শুয়ে আছেন। এবং সেই সময় একজন মহিলা আসে, সেই মহিলা এসে বলে যে আচ্ছা আপনি এখানে একা শুয়ে আছেন, আপনার সাথে যে সমস্ত লোকজন ছিল তারা তো সবাই আমার বাসায় শুতে গেছে, চাইলে আপনিও আসতে পারেন। তো সে বললো যে চলুন, সে তো একদমই নতুন সেই জায়গাতে, এবং সে বললো যে চলেন তাহলে যাই, আমিও যাই। এবং কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন যে মানে কিছু দূর যাওয়ার পরে তিনি বললেন যে তার তিনি দেখলেন যে আমি মহিলার মুখের দিকে একবার তাকিয়ে দেখলাম এবং তাকিয়ে দেখলাম আমার মেজাজ খুব খারাপ হয়ে গেল। আমি মহিলার ওই মুখের দিকে একবার তাকিয়ে রাগ সামলে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে ওই মহিলা আমার পাশে পাশে হাঁটা শুরু করলো। হঠাৎ সে আমার হাত ধরলো, তার হাতটা খুব ঠান্ডা ছিল। আমি তার দিকে তাকিয়েই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এসেছিল এবং তিনি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়। সে কোনো উত্তর দিল না। আমি একটু ভয় পেলাম। হঠাৎ একটা কুকুর ডাক দিল এবং সাথে সাথে মহিলা যেটা করলো সেটা হচ্ছে প্রচন্ড ধাক্কা দিল তাকে, এবং ধাক্কা দেওয়ার পরে সে ওখানে পড়ে গিয়েছিল একটা জমির মধ্যে। এবং তারও কিছুক্ষণ পরে হঠাৎ দেখে যে তার কাজিনরা সবাই টর্চ লাইট নিয়ে, তার কাজিনরা এবং 4 জন লোক হাঁপাতে হাঁপাতে তার কাছে আসলো এবং বলল যে তুই এখানে কি করছিস। তখন বললো যে আমি এখানে কি করছি, মানে তোরা তো, আমি ঘুম থেকে উঠে দেখলাম যে তোরা কেউ নাই এবং আমি ভাবলাম যে তোরা কোথায় গেছিস, তো তোদেরকে খুঁজতে হঠাৎ করে এই সময় একটা মহিলা এসে আমাকে বলল যে এরকম এরকম তোরা নাকি ওখানে ঘুমাতে গেছিস। না আমরা তো ঘুম থেকে হঠাৎ করে তো মানে পড়ে যাওয়া শুনে তারা এসছে, আমরা তো ঘুম থেকে উঠে দেখছি তোরা নাই, তুই নাই আমাদের কাছে। তো এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল যে ও দেখেছে যে এরা নাই এবং তিনি বলছেন যে তুই এতদূর, ওরা উল্টে প্রশ্ন করে তুই এতদূর আসলি কি করে এবং এখানে কিভাবে আসলি, এবং তিনি বললেন যে গায়ে মাটি কেন, এই সমস্ত প্রশ্ন করছে। এবং তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোরা কোথায় ছিলি। ওরা বললো কেন আমরা তো নদীর পাড়েই শুয়েছিলাম, হঠাৎ দেখি তুই নাই। মানে ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল। তখন আমি সব বুঝতে পারলাম এন্ড দেখলাম যে আমি প্রায় 6 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। মানে এর মধ্যে 6 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে এসেছেন। বাট এত তাড়াতাড়ি এত দূর আসার পরেও তিনি একটুও হাঁপাননি এবং তখন আর দেরি না করে সোজা তিনি বাড়ি চলে গিয়েছিলেন এবং ঘুম থেকে উঠেই তিনি বরিশাল চলে আসেন। সেই গ্রাম থেকে সরাসরি চলে আসেন বরিশালে। এই ঘটনাটার কোনো ব্যাখ্যা আমার কাছে ইনফ্যাক্ট নেই। যাই হোক, আমাকে আপনারা যারা এতক্ষণ ধরে SMS করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা SMS এখনো করেননি তাদেরকে বলবো যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন রেনেসা ময়মনসিংহ থেকে এবং রেনেসা বলেছেন যে আচ্ছা তিনি ভূত FM কোন একটা কারণে শুনতে পাচ্ছেন না। ওকে, নাদিয়া লিখেছেন সিলেট থেকে আমাদেরকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন আমাদেরকে SMS করেছেন আমিনা। তিনি বলেছেন যে আমাদের পরিচিত 15 পাড়া হাফেজ ছিল, তখন একদিন তাকে বাথরুমের জিন শিকল দিয়ে
আচ্ছা জিন শিকল দিয়ে পিটিয়েছিল, এরকম একটা কথা তিনি বলেছেন আর কি। জুবায়ের লিখেছেন যে সাকিব ভাই, জিবরান ভাই, আমি যেতে চাই আপনাদের সাথে, সিরিয়াসলি টেলিং। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এত ইজি কিছু না, কিন্তু যে সমস্ত কাজগুলো ভৌতিস্ট করছে সেগুলো এত ইজি কিছু না, এবং এটা খুব মানে শখের কাজও কিন্তু না। আর আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা আপনি নেবার আগে আরো বেশি ভালোভাবে ভাবা উচিত। মিরাজ লিখেছে নারায়ণগঞ্জ থেকে যে তোমাদের শুনছি, খুবই ভয় পাচ্ছি তবু শুনছি। ওকে, স্টে টিউনড, আমি শুধু এটুকু বলবো। তানজিল লিখেছেন যে তিনি ভূত এফএম এর একজন ট্যুর মেম্বার হতে চান। আচ্ছা, আপনার যদি কোনো স্টোরি থাকে ডেফিনেটলি আপনি আমাদের এখানে এসে সেটা শেয়ার করতে পারেন। সেটার জন্য আপনি যেটা করতে হবে, bhuthfm@radiofutti.fm আপনাকে SMS করতে হবে, এবং SMS করে আপনাদেরকে জানিতে হবে আপনার ঘটনাগুলো। আর এছাড়া আমাকে SMS করেছেন মারিহা, এবং মারিহা বলেছেন ভাইয়া হাউ আর ইউ, আমি তো সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি, এবং তিনি বলেছেন দিস ইজ মাই ফার্স্ট SMS, থ্যাংক ইউ আমাদের প্রথম SMS-টা পাঠিয়ে দেওয়ার জন্য। অরিন লিখেছেন যে যে সমস্ত ঘটনাগুলো তিনি জানছেন সেই ঘটনাগুলো তার কাছে অ্যামেজিং লাগছে, হরিবল লাগছে, এবং অবভিয়াসলি তিনি বলছেন যে এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি যে আরো দারুণ দারুণ ঘটনা আপনাদের জন্য এখনো অপেক্ষা করছে, এবং সেই জন্য আপনাদের কাছ থেকে বেশি বেশি করে আমরা ইমেল চাই, এবং ইমেলে অবশ্যই আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার জানাতে ভুলবেন না, এবং আপনারা যে সরাসরি যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো, আমরা অ্যাপ্রিশিয়েট করি যে আপনারা যদি আসতে পারেন সেই ব্যাপারটাকে, তাহলে তো খুবই ভালো, এবং সেটা উল্লেখ করে দিলে আরো বেশি ভালো হয়। অনুপ লিখেছেন যে ভূত এফএম এর গল্প এক্সপিরিয়েন্স, আমি পড়তে পারলাম না SMS, তার আগে চলে গেল। এছাড়া আমাকে SMS করেছেন মিম, আমাকে SMS করেছেন ডেঞ্জার বয় SMS করে বলছেন ভাইয়া আজকের ভূত এফএম বন্ধ করো না। না, আজকে সামনে অনেকেরই পরীক্ষা, অনেকে পরীক্ষার সময় শুনছেন, সো খুব বেশিক্ষণ হয়তো আর টানা যাবে না। রাহি লিখেছেন যে আজ রাতে ঘুমাবো কি করে। ওকে, সো আজ রাতে ঘুমাবো কি করে, এই প্রশ্নটা আমারও এই প্রশ্ন যে আজকে রাত্রে কিভাবে ঘুমাবো। এছাড়াও আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন শিবা SMS করে বলেছেন যে তিনি অনেক পছন্দ করছেন এই প্রোগ্রামটি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এবং আমাদেরকে SMS করেছেন হিয়া SMS করে বলেছেন ভাই এত ভয় লাগছে কেন। সো আমি আসলে সত্যি জানি না যে এত কেন ভয় লাগছে। দোলা আমাদের SMS করেছেন, আমার মনে হয় এই গল্পগুলো খুব এক্সেপশনাল, এই জন্যই দোলা আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং দোলা আমাদেরকে বলেছেন যে একদিন রাতে তিনি মেঝেতে ঘুমাচ্ছেন, মানে একটা গল্প তিনি বা একটা ঘটনা তিনি বলতে চাচ্ছেন। আমি বলবো যে এই ঘটনা যদি আপনি বলতে চান তাহলে আপনি ইমেল করেন আমাদেরকে bhuthfm@radiofutti.fm, এখানে আপনি ইমেল করতে পারেন। যাই হোক, আমরা জিবরান ভাইয়ের কাছে এবং সাকিব ভাই আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন কিছু আবার শোনার জন্য। আমার যেটা মনে হয় যে অনেকে ইনফ্যাক্ট জিজ্ঞেস করছিলেন যে তারা আপনাদের ট্যুর মেম্বার হতে পারেন কিনা, তারা জয়েন করতে পারেন কিনা। আমি যেটুকু বলেছি সেটা হচ্ছে যে এটা খুব ইজি কিছু না, মানে এটা শখের কিছু না। এটা ফর এক্সাম্পল আমি যে ইনভেস্টিগেশনের কথা বললাম, এটা আমরা তো অনেক কিছু এক্সপেক্ট করে যাই, এর জন্য আমাদের কারো কোনো এক্সট্রিম রিয়াকশন হয়নি। সেটাই হয়তো আমরা যদি ওখানে অরিজিনাল যে 4 জনের ঘটনা বললাম যে 2 জন কোমায় চলে গিয়েছিলেন, 2 জন ব্লাইন্ড হয়ে মারা গেছেন, হয়তো আমরা ওখানে নর্মালি যদি থাকতে যেতাম হয়তো আমাদেরও ওইরকম কিছু হতে পারতো। সেটাই ফর এক্সাম্পল আমরা ওই ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠেই কিন্তু আমরা টোটালি অ্যালার্ট হয়ে গেছি, তখন উই নিউ সামথিং ওয়াজ রং এন্ড উই আর রেডি ফর সামথিং। আর কি আসবে জানি না, বাট কিছু আসলে আমরা রেডি আছি যে ঘুরে তুলব। সো এইগুলা কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপার। সো ডেঞ্জারটা অলওয়েজ থাকে, উইচ ইজ বললাম না। তারপরে তুমি বললা তারপরে কি হলো, আমি বললাম বললো প্যাক ইট আপ, ওয়ে আউট। আমরা ওখানে থাকি না বিকজ জীবনে আমরা কোনো সিচুয়েশন পড়ে যেখানে ও কিছু জিবরান কিছু ফিল করছে না, সোনমাই কিছু ফিল করছে না, থিংস আর গোয়িং রং, আমরা তখনই বুঝে গেছি দিস ইজ ওয়ে বিয়ন্ড আমাদের ক্যাপাসিটি, রাইট ওয়ে বিয়ন্ড আর ক্যাপাসিটি। এবং এটা বুঝার সাথে সাথে যেই ইলেকট্রিসিটি ফেরত আসছে আমরা মানে একটু নর্মাল লাগছে, তখনই আমরা ওখান থেকে পালাইছি। থ্যাংক গড আমাদের রিয়েলাইজেশনটা ছিল। এইটা আমি বলছি এই কারণে যে এই জন্যই আমরা বেঁচে আছি, হয়তো এই জন্যই বেঁচে আছি। আর বিদেশে যেটা গোস্ট হান্টার যেটা করে, ওরা এভরি ইয়ার এরকম ট্যুর অর্গানাইজ করে, ওদের সাথে লোকজন যায়, ইনভেস্টিগেট করে। সো আমরা এখনো ওই ক্যালিবারে যেতে পারিনি। মানে ওরা যেমন অনেক কিছু শিখছে যে আচ্ছা এই জায়গাটায় এই জিনিস হবে, এর বেশি কিছু হবে না, বা এটা হলে আমরা এটা করতে পারবো। সো আমরা এখনো আমরা নিজেদেরটা আস্তে আস্তে শিখছি, নিজেদের গাইডলাইনে আমরা আস্তে আস্তে শিখছি। সো যখন ইনশাআল্লাহ ইন আ ফিউ মান্থস আমরা টোটালি শিওর হয়ে যাবো যে ওকে দিস ইজ হাউ। দে হ্যাড 4 years 5 years এক্সপেরিয়েন্স, ওরা তো 6 বছর এক্সপেরিয়েন্স 2004 থেকে করছে। সো আমাদের ওইভাবে 1.5 বছর এক্সপেরিয়েন্স। সো আমরা আরেকটু শক্ত হলে আমরা উইল ডেফিনেটলি থ্রু ভূত এফএম, থ্রু ভূতিস্ট উইল ইনভাইট পিপল
বাহ, চমৎকার, এটা একটা অনেক ভালো নিউজ। Yes, Reza, you will come along. সাকিব ভাই একটা রিকোয়েস্ট, মাইকের কাছে প্লিজ আপনি যদি যান, I'll be your first guest. Invited or uninvited, I'll come. তোমাদের যেতে হবে তো রাসেল। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো খুব উৎসাহী হয়ে যাব এবং আমরা সেটা করবো যে আমরা যেটা করতে চাই আসলে ইনফ্যাক্ট মানে ইন ফিউচার আমরা যেটা করতে চাই যে একসাথে হয়তো ওখান থেকে লাইভ কিছু করতে পারি। সো আমাদের মনে হয় আজকে শেষ করাই ভালো না? কোনো ধরনের কোনো ঘটনা আজকে কি শুনবো নাকি? আজকে আর না বলি, আজকে তো আমরা তাহলে শেষ করি আজকে। এন্ড স্টে টিউনড রেডিও ফুর্তি। আর আপনারা যারা ইমেল করতে চান তাদেরকে বলবো যে boothfm@radiofurti.fm, এখানে আপনারা ইমেল করবেন। আমরা ক্রিপ্টিক ফেটের একটা গান শুনবো। এন্ড আমাদের যেটা বলতে হচ্ছে, কোন গান? ক্রিপ্টিক ফেটের নতুন অ্যালবামের যে গানগুলো, মানে আপকামিং যে অ্যালবামের যে গানগুলো, সেই গানগুলো একটা গান শুনি। আপনি কোনটা সাজেস্ট করেন বলেন, দুটোর মধ্যে কেমন সাকিব, কোনটা শোনা যেতে পারে? whatever you want, Russell, whatever you want. ওকে, আমি দেখি যে কোন গানটি আসে আমাদের সামনে। খালিদ SMS করেছেন, আমি নামগুলো ফটোফট বলে ফেলি এবং ভাবু রেজার ফেভারিট। সবাইকে ভয় একটু কাটাই দিই। ও হ্যাঁ, সেটাই, মানে এমন হয় যে একদম এখন সবাই একটু ফ্রেশ মাথায় ঘুমাতে যান। আমাদের SMS করেছেন সকাল হবে অনেকেই। আমাদের ভূত বাবা, অনেকের নাম চেঞ্জ হয়ে গেছে, অনেকের নাম অনেক ধরনের চেঞ্জ হয়ে গেছে। কেউ বলছেন যে ড্রাকুলা নাম রেখেছেন, কেউ নাম রেখেছেন হচ্ছে লুসিফার, এরকম অনেক ধরনের নাম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ভয় পাওয়ার জন্য আই ডোন্ট নো, বাট এরকম অদ্ভুত টাইপের নাম আসছে। সো আপনাদেরকে আরো 7টা দিন আমরা চাই না, তারপরে অপেক্ষা করতেই হচ্ছে ভূত এফএম এর জন্য। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাহস সঞ্চার করে রাখবেন ভূত এফএম শোনার জন্য। আর অবশ্যই আমাদেরকে boothfm@radiofurti.fm এ বেশি বেশি করে ইমেল করবেন, আপনাদের ঘটনাগুলো জানিয়ে দিবেন, অবশ্যই আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের ফুল অ্যাড্রেস সহ। আর যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ইমেলগুলো আসে আমাদের শুক্রবারে, মানে ফ্রাইডেতে। তখন দেখা যায় কাউকে ডাকা বা ইনভাইট করা। আপনারা যদি সত্যি সত্যি স্টুডিওতে আসতে চান তাহলে একটু আগে ইমেল গুলো করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে এখনো দেখতে পাচ্ছি যে অনেকে ইমেল ইনফ্যাক্ট আজকেও করে ফেলেছেন। এবং আমরা শুক্রবার যে ইমেলগুলো বা ফ্রাইডেতে যে ইমেলগুলো পাই, আমরা পরের সপ্তাহের জন্য সাধারণত রেখে দিই, মানে নেক্সট ফ্রাইডের জন্য রেখে দিই। সো স্টে টিউনড এন্ড আজকের মতো এখানেই টাটা, রাইট? ওকে, থ্যাংক ইউ ফর অল দ্য এসএমএসেস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অবশ্যই বলবো যে সাকিব ভাইরা নেক্সট উইকেও আসছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমরা চলে যাব আবারও গানে এন্ড ক্রিপ্টিক ফেটের ঘুরে।